বাংলার বুকে শিবরাম থাক, থাক সুকুমার রায়, কোথাও যেন আজ বাঙালি হাসতে ভুলে যায়। ক্লিন কমেডি খুঁজতে গিয়ে হলাম কাঙালি, পথ দেখালেন আর কেউ নয়, বিটকেল বাঙালি। অসাধারণ ছন্দের জাদুকর। যাই হোক, ওয়েলকাম। থ্যাংক ইউ। যে কোনো পডকাস্টে আমরা দেখেছি যে প্রথমে জানতে চাওয়া হয় যে তুমি কেমন আছো। আচ্ছা বলো তো, আমি কেমন আছি? ভালো। আমি এটা তো স্ক্রিপ্টে ছিল না। কোয়েশ্চেনে আসছি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে কমেডি, এটা কি তুমি কোনো অ্যাক্সিডেন্ট মনে করো নাকি এটা ডেস্টিনি? প্রথম থেকেই একদম সিরিয়াস তো ব্যাপার। এত সিরিয়াস কোয়েশ্চেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংটাই একটা কমেডি আমার কাছে। তো মানে ভাবতে হয়নি। আমি যখন ইঞ্জিনিয়ারিং এর কথা ভাবি আমার কমেডির কথাই মনে আসে। মানে আমি ভেবেছিলাম আমি পড়াশোনা করে কিছু করব। কিন্তু আ যখন আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা মনে করি, তখন আমার পড়াশোনার কিছু মনে পড়ে না। কমেডিই মনে পড়ে। তো আ ডেস্টিনি বলে আমি মজাই করতাম। আমি যদি সিরিয়াস হয়ে যাই এখন, সিরিয়াস হতে গেলে আমি একটা জিনিস দেখেছি, তুমি এখন তো নাটক করছি ক্যামেরার সামনে। আমরা তো আগেও অনেক আড্ডা মেরেছি। তো আমাদের একটা জিনিস দেখেছি, সিরিয়াস বলার সময় তুমি দেখবে যে নরমালি কোনো কথা বলছো, কিন্তু তার আগে যদি ওয়েল এড করে দাও, ওয়েল। তুমি যেই কথাটা বললে আমি যদি বলি যে ওয়েল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এরকম বললে একটা ব্যাপার আসে না? তো আমি কি ওরকম রেখে বলব না এমনি নরমাল? মানে ব্যাপারটা খুব গম্ভীর হয়ে যাচ্ছে না? না আমি একদম সিরিয়াস হয়ে যাবো ব্যাপারটায়? আমি ভেবেছিলাম একটু গম্ভীর করেই করবো, কিন্তু আমার মনে হচ্ছে না এখন সেই জায়গাটা হবে না, আমার দ্বারা আছে। সম্ভব নয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে আমি কি দেখো ব্যাপারটা কি হচ্ছে যে আমি যখন এলাম তো আমি ভাবলাম যে আ চাকরি তো করতে হবে ক্যাম্পাসিং এ। তো আমি ভাবলাম যে চাকরি আমার ব্যাপারটা ঠিকঠাক লাগতো না। কারণ আমি যতক্ষণ না পাবো না আমি করব না। আমার এরকম একটা ছিল। তো আমি স্বভাবতই পেলাম না। তো তারপরে আমি দেখলাম যে টিচাররা বলতো ছোটবেলায় দেখবি একদিন লোক খুব হাসবে, লোক হাসাবি। তো ওরা যে ওটা কমপ্লিমেন্ট দিচ্ছে আমি বুঝতে পারছি না। এখন বুঝতে পারি। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে যখন কিছুই হচ্ছে না, সবকিছু ট্রাই করে দেখলাম দেখি লোক হাসিয়ে হয় কিনা। কিন্তু তার আগেও হাসছিল। সব রেজাল্ট দেখে হাসছে, কে আমার দশা দেখে হাসছে। কিছুই হচ্ছে না সব দেখে হাসছে। কি ছেলে সব হাসছে। আমি বলি তাহলে এবার বলেই হাসাই। তারপরে লেখা শুরু করলাম, কনটেন্ট বানালাম। দেখছি তখনও লোক হাসছে। তারপরে দেখলাম বলল ওরা যে তোমার মুখটাই ফানি। ওরকম করেই চলছে আরকি। তো এখানে তুমি লোক হাসানোর কথা বললে। তো লোক হাসানো আমরা খুব বাজে একটা ফ্রেজ হিসেবে দেখি। আমি সেটা ধরেই বলছি যে প্রথম এটা কবে তোমার মনে হয়েছিল যে তোমার কথায় অনায়াসে কেউ হাসতে পারে? আমি যখন বন্ধুদের সঙ্গে বসি, উম আ যখন বসতাম, বসে যখন আড্ডা মারতাম। এখন বসি না ওদের সঙ্গে, কেন আমি স্টার এখন। তো আমি যখন ওদের আমি যখন আগে বসতাম তো হ্যাঁ, মানে এটা কিন্তু ঠিক। ওকে আনতে গিয়ে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে আমাকে। ঢপ মেরে লাভ নেই, আমি আগে চলে এসেছিলাম। যে পডকাস্ট নেবে যে পডকাস্ট নেবে তার আসতে লেট হচ্ছে। আমি পডকাস্ট দেবো আমি আগে চলে এসেছি। ব্যাপারটা এরকম হচ্ছিল। হ্যাঁ, কোয়েশ্চেন কি ছিল? আমি কিন্তু কোয়েশ্চেন বারবার জিজ্ঞেস করব। হ্যাঁ, কোয়েশ্চেনটা এটাই ছিল যে তোমার প্রথম কবে মনে হয়েছিল যে তুমি লোক হাসাতে পারো? হ্যাঁ, বন্ধুদের মানে হ্যাঁ, সাথে যখন বসতাম তো এরকমই যেমন এখন কথা বলছি। তুমি তো জানো ব্যাপারটা, এ তো নাটক চলছে। তো যখন যখন আমরা বসতাম তো এরকমই ফানি কথা বলতাম। তো ওরা বলছে যে, "তাহলে তুই স্টেজে উঠে কর।" তো আমি বললাম, "স্টেজে তো ১ম এ আমাকে কেউ উঠতে দেবে না। উম আ তো কনটেন্ট বানানো যাক।" কনটেন্টের আগে আমি স্ট্যান্ড আপ কমেডি করতাম অ্যাকচুয়ালি। একবার করেছিলাম। তো তারপরে ওরা সবাই যারা দর্শক ছিল বলছে, "বাহ! খুব ভালো হয়েছে আর করো না।" তো তারপরে আমি তারপরে আমি কনটেন্ট বানানো স্টার্ট করলাম। আমি বললাম, "না, এখানে স্টেজ এট লিস্ট বলতে পারবে না আমাকে।" কনটেন্ট বানালে সুবিধা কি হয়? আমি বাড়িতে বানিয়ে আপলোড করে দিলাম, ওরা আর বলতেই পারবে না। স্টেজে হলে ওরা অপমান করে ডাইরেক্ট। এখানে আমি কমেন্ট দেখি না তো। তো আমি কনটেন্ট বানালাম, দেখলাম ১-২ জন অ্যাপ্রিশিয়েট করছে। মানে আমি তাদেরকে বললাম যে, "বাহ! খুব ভালো, যেরকম বলেছিলাম করছে ওরা।" তো কমেন্টে যখন ওরকম অ্যাপ্রিসিয়েশন আসছে তখন আমি ভাবলাম যে, "না, ঠিক আছে।" ২ থেকে ৪ জন, ৪ থেকে ৬ জনকে বলা শুরু করলাম। ওরা কমেন্ট করল। তারপরে কনটেন্ট বানানো স্টার্ট করলাম। কনটেন্ট বানালাম। বানিয়ে কনটেন্ট বানিয়ে মানেই মানে বিষয়টা আজকে সিরিয়াস থাকবে না। মানে এখানেই বোঝা যাচ্ছে বিষয়টা একেবারেই সিরিয়াস থাকবে না।
আমি অনেকটা চেষ্টা করছি নিজেকে কন্ট্রোল করার। কিন্তু আমি জানি না যে ওই সঙ্গদোষে যেটা হয় আরকি। আমিও শেষ অবধি বোধহয় বিগড়ে যাবো আজকে। দেখা যাক কি হয়। পরের প্রশ্নে আসছি। ফ্যামিলির একটা সাপোর্ট দরকার হয় এই ধরনের কাজ করার জন্যে। মানে নিজের প্রফেশনটা একটা এই ধরনের কাজে নিজেকে নিযুক্ত করার জন্যে ফ্যামিলির একটা সাপোর্ট দরকার হয়। সেই ক্ষেত্রে তোমার ফ্যামিলি থেকে তুমি সাপোর্টটা পেয়েছিলে? নাকি সেখানে তুমি তোমার ফ্যামিলির সাপোর্টটা কোথাও না কোথাও ল্যাক করেছিল? আম হ্যাঁ, এটা তো ঠিক যে এরকম একটা প্রফেশনে আসতে গেলে ফ্যামিলি সাপোর্ট একটা দরকার হয়। এটা আমি মানি। কিন্তু আমার বাবা মানত না। তো বাবা সাপোর্ট করেনি ১ম এ, এখন খুব সাপোর্ট করে। আমি বলি এখন দরকারও নেই। তো এখন এখন করছে, সবাইকে বলছে এটা আমার ছেলে, এটা আমার ছেলে। আগে বলতো, আমি শুনতাম, আমি শুট করছি তখন আমি শুনছি। বাবা বলছে, "কি যে করে সারাদিন বাড়িতে বসে এখানে ভিডিও বানাচ্ছে, কি যে করছে, কি।" ১ম এ তো ভিডিওতে ভিউজ হচ্ছিল না। তারপরে যখন ভিউজ আসা শুরু হলো, বাবা সবাইকে এনে দেখাচ্ছে, "এই রুমটা আমি আমার ছেলেকে করে দিয়েছি কনটেন্ট বানানোর জন্য।" তো মানে এটা বাবা শুনলে হয়তো বাবা বলবে যে, "এটা কেন বললি? এরকম সত্যি কথা বলার কি দরকার?" তো কিন্তু কিন্তু এটাও হয়েছিল। বাবা এখন খুব সাপোর্ট করে আমাকে। কিন্তু আগে একটু করলে ভালো হতো মনে হয়। হ্যাঁ, তবে মা খুব কিন্তু সাপোর্ট আগে করত। করলে এটা হতো না যে তুমি খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে যেতে? হ্যাঁ, এটাও ঠিক। মানে এখন হয়তো আমি ওটা বলছি। এই ব্যাপারটাও ঠিক। কেন বাড়িও যেতে হবে আমাকে। তো ওই একটা ব্যালেন্স তো করতেই হবে। হ্যাঁ, ওটা হয়। আবার বাবারা বলে না অনেক সময় যে, "তোকে যদি না বলতাম, তুই কি এটা করতিস?" এটা বলে। আমি বলি, "ওসব বলে এখন লাভ নেই, ব্যালেন্স করে লাভ নেই।" তো হ্যাঁ, বাবা ব্যালেন্স করতে পেরেছে। কেননা এখনো তো ওই বাড়িতেই আছি। বাবার পয়সাতেই খাচ্ছি। বাবা যা করেছে ঠিক করেছে। বাবা চাইতো যাতে আমি ইনকাম করি। মানে যে বাবার ভয় যে যেরকম হয় আরকি, মানে অ্যাকচুয়ালি তো এগেইনস্ট এ যায় না। তো বাবা চায় যে কিছু ইনকাম করুক বা কিছু। ওই জাকির খানের যে জাকির কথা খান, ছিল হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। এইটা বাবা শিখিয়ে পাঠিয়েছে যে এইটা বলবি। যাই হয়ে যাক এটা বলবি। কেননা তুই আমার নামে কিছু তো উল্টো নেগেটিভ তো বলবি, এটা বলে ঠিক করে দিবি। আচ্ছা, মানে কথাটা একবার বলে দিই। অ্যাকচুয়ালি বাবা-মায়েরা আমাদের এগেইনস্ট এ নয়। উনারা আমাদের ইনসিকিউর দেখতে পছন্দ করেন না। গরিব। গরিব দেখতে পছন্দ করেন না। তো সেই জন্যেই তাদের এই আমরা যখন কোনো এই ধরনের ক্রিয়েটিভ লাইনে কাজ করি, তখন তাদের সাপোর্টটা আমরা এতটা বেশি পাই না ১ম দিকে। তার সবথেকে বড় রিজন হচ্ছে আমাদের যেকোনো ধরো আমি ছবি আঁকি বা আমি কনটেন্ট বানাই বা তুমিও কনটেন্ট বানাও। এগুলো তো খুব ফ্রেজাইল একটা হুম। প্ল্যাটফর্ম। তো সেখানে অবশ্যই তাদের একটা ভেতরে ইনসিকিউরিটি কাজ করে। হ্যাঁ, মানে তোমার মতো ফেমাস হয়ে গেলেই পরে আলাদা কথাই যেমন তুমি বললে। হ্যাঁ, বাট তার আগে অব্দি কিন্তু একটা প্রবলেম হয় বাড়িতে। বাঙালি বাড়িতে জেনারেলি। চেষ্টা করছি সিরিয়াস থাকার, দেখা যাক কি হয়। কনটেন্ট তুমি বানাচ্ছ ২০২০ থেকে না ২১, ২০ সম্ভবত। হ্যাঁ, ২০। ২০। এটা আমার রিসার্চ এর ফল। এই যে বললাম ২০, তুমি নিজেই জানতে না। রিসার্চটা করেছি। কনফিডেন্স থেকে হ্যাঁ বলে দিলাম। তো এই যে ২০ থেকে তুমি কনটেন্ট বানাচ্ছ, এই ২৬ প্রায় ৬ বছর। এইটা আমি মাঝখানে আমি এটা দেখেও ছিলাম, তোমার কাছেও শুনেছি যে তুমি ১ম ৩ বছর সেইভাবে কোনো ভিউজ পেতে না। হুম, হুম। খুব কম ভিউজ আসতো। কিন্তু ৩ বছর তুমি কন্টিনিউয়াসলি মেইনটেইন করেছো তোমার YouTube বা তোমার Facebook। তুমি কন্টিনিউয়াস ভিডিও দিয়ে গেছো। হুম। কোনোভাবে তুমি হতাশাগ্রস্ত হয়ে ভিডিও দেওয়াটা বন্ধ করোনি। কিন্তু কখনো কি তোমার এটা মনে হয়েছে যে, নাহ, কালকের পর থেকে আর দেব না, কিছুই হচ্ছে না? মানে হতাশা কোথাও কি কাজ করেছিল? না, অ্যাকচুয়ালি আমি প্রসেস এ মজা পাচ্ছিলাম। এটা আমি সিরিয়াস অ্যান্সার দিই। আমি যখন ভিডিও বানাতাম, হুম। আমি অনেকদিন পর্যন্ত বুঝতেই পারতাম না যে মানে আমার ভিউজ আসছে না। আমি মজা পাচ্ছিলাম যে প্রসেসটা যখন আমি জোক ভাবছি, জোকটা লিখছি, তখন একটা মজা আসছিল। আর তখন ভিউজ কম ছিল, কিন্তু যে একটু আগে তো মজা করেই বললাম যে লোককে দিয়ে কমেন্ট করাতাম। কিন্তু যে কমেন্ট সেকশন এ যখন আমি দেখতাম, মানুষজন অ্যাপ্রিশিয়েট করত যে এরকম হিউমার ভালো, বাংলাতে আসা দরকার। তো ওইগুলো মোটিভেট করতো আমাকে। তো ওইটার জন্য আমি ভিডিও বানিয়ে গেছি। তার মানে কি কখনো আমি হতাশাগ্রস্ত হয়নি? হ্যাঁ, হয়েছে। একদম যে হইনি তা বলা যাবে না। যখন একটা সময়ের পরে আমার মনে হচ্ছে যে এটাতে এর থেকে বেশি ভিউজ আসা উচিত। তো তখন মনে হয় যে ছেড়ে দেব ভাবিনি। হুম। তখন মনে হয়েছে যে একটু যদি অন্য ধরনের কিছু কনটেন্ট বানানো যায়, বা অন্য ধরনের বলতে তখন কি ভেবেছিলে? কিরকম কনটেন্ট? সবাই আমাকে বলত যে তুই আ গালাগালি দিচ্ছিস না বলে হচ্ছে না। মানে অনেকে যারা দেখ পপুলার, অনেকে তো গালাগালি ইউজ করছে। তো আমি গালাগালি দিতাম, তারপরে ওকে।
আচ্ছা, গালাগালি দিয়ে তুমি ভিডিও বানিয়েছিলে? না ওকে দিতাম যে এরকম কি বলতো আর কি, যে আচ্ছা, ওকে গালাগালি দিতে। মানে আমি গালাগালি দিয়ে ভিডিওস একবার ট্রাই করেছিলাম। মানে সেটা ওরকম নয়। আমি এটা বোঝাতে চেয়েছিলাম যে গালাগালি দিলেই যে কমেডি সেরকম নয়। আবার এমনও নয় যে গালাগালি দেওয়াটা খুব খারাপ কমেডি। তো যদি ওখানে ওটা দরকার হয় ঠিক আছে। কিন্তু একেকজন মানে দরকারই নেই গালাগালি দিচ্ছে আমি দেখতাম। আমি ভাবতাম যে না, গালাগালি না দিয়ে করাটা চ্যালেঞ্জিং ও লাগতো। জোক গালাগালি দিলে অনেকটা ইজি হয়ে যায় ব্যাপারটা। ক্রিয়েটিভিটি একটু কমে যায়। তো আমি ভাবলাম যে দেখি চ্যালেঞ্জ চারশো নিয়ে দেখি নিয়ে দেখি। যে কিরকম হয়। যারা গালাগাল দিয়ে ভিডিও করে তাদের ভিডিওস নিয়ে তোমার ভিউ কি? মানে তুমি কিভাবে দেখো? আমার কোনো প্রবলেম নেই। মানে আমি কারো কমেডি দেখি। কমেডি তো হাসানোর জন্য। তার ইনটেনশনটা তো মানুষকে হাসানো। হুম। এবার তারও একটা অডিয়েন্স আছে। হ্যাঁ। এবার তার অডিয়েন্সের জন্য সে হাসাচ্ছে। এবার আমি ওখানে জাজমেন্টাল কেন হব? সে তো আমাকে বলছে না ওটা দেখার জন্য। যাদের ইচ্ছে তারা দেখবে, যাদের ইচ্ছে নয় তারা দেখবে না। এবার এমনও একেকজন অডিয়েন্স আছে যারা দুটো টাইপের কনটেন্টই দেখে জাজ না করে। মানে ক্লিন কমেডিও দেখে, ওরকম কমেডিও দেখে। তো এখানে এরকম নয় যে ওটা ক্লিন নয়, যদি ওই ওয়ার্ডটা ঠিকঠাকভাবে ইউজ করা হয়, গালাগালিটা। মানে এরকম না হয়ে যায় যে দিতে হয় গালাগালি দিয়ে দিল। মানে ওটার পেছনে কোনো চিন্তা ভাবনাই নেই। তো হ্যাঁ, মানে এরকম নয় যে আমি সাধু সাজার জন্য বলব, যেহেতু সবাই আমাকে ক্লিন কমেডিয়ান বলে তো আমি বলব যে না, গালাগালি দেওয়াটা খুব খারাপ, ওরকম নয়। তবে আমি যেটা মনে করি যে আমি যখন আপলোড করছি, তো এখন সিচুয়েশন এমন হয়ে গেছে, তো অনেক বাচ্চারাও দেখছে। তো আমি ওটা মাথায় রাখার চেষ্টা করি যে বাচ্চারা দেখলে ওটাতে খারাপ এফেক্ট পড়বে প্রথম থেকে। যতটা সম্ভব আমার দিক থেকে না কিছু ভুল হয়। আ মানে ও না ভাবে যে এই কনটেন্ট ক্রিয়েটর ইউজ করেছে তাই আমি ইউজ শিখলাম, করবো। আমিও ইউজ করব। কিন্তু যারা স্ট্যান্ড আপ কমেডিতে, আমি স্ট্যান্ড আপ কমেডির পার্সপেক্টিভ থেকে বলছি, যারা স্টেজে গালি দিচ্ছে, যেখানে অডিয়েন্স আছে সে ওটা রেকর্ড নাই করে দিতে পারে। এরকম অনেক কমেডিয়ান আছে যারা স্টেজ শো করে কিন্তু ওটা আপলোড করে না। তো তারা আ যেভাবে অ্যাডাল্ট অডিয়েন্স আছে, তো তাদের অডিয়েন্সের সামনে গালাগালি দিচ্ছে। ঠিক আছে। তবে গালাগালিটাকে আ আপলোড করে দেওয়া সব কনটেন্টকে, এটার আমি একটু বিরুদ্ধে। হ্যাঁ, এটার এগেইনস্ট এ। লাইফে অনেকগুলো বসন্ত পেরিয়ে গেছে। কোন বসন্তটা সবথেকে মানে হার্ডেস্ট ছিল? যে এরকম বসন্ত আর না আসুক। আমি কিন্তু এখানে পক্স এর কথা বলিনি। বসন্ত মানে কোন টাইমটা হার্ডেস্ট টাইম ছিল এরকম? আচ্ছা। যখন জব মানে কিছু ইনকাম হচ্ছিল না, জব পাচ্ছিলাম না। তো একটা সময় পরে জব না পেলে বাড়ি থেকে আ একটা তো মানে দেখে বোঝা যায় যে সন্তুষ্ট নয়, যেটা স্বাভাবিক ব্যাপার। যে এত দূর পড়াশুনো করলো। মানে বাবা-মা জানে পড়াশুনো করলো কিন্তু পড়াশুনো তো করিনি, সে তো আমি জানি। তো বাবা-মা ভাবতো যে কেন কিছু হচ্ছে না। তো আমার একটা ছিল যে আমি পড়াবো, পড়াতে আমার ভালো লাগতো। এবার আমার কাছে যারা পড়তো তাদের পড়তে ভালো লাগতো না। কিন্তু আমি তাও বলতাম পড়াবো। কেননা আমার ইচ্ছে ছিল যে ওকে পড়িয়ে যদি আমার কিছু টাকা হয়। তো আমি ওরকম করে মানে পড়িয়ে আমি মজা পেতাম। তো যখন পড়াচ্ছি তখন আমার কিছু সময় খারাপ লাগতো যে আ এই যে হিপোক্রেসি সমাজের, যে কোনো কাজই ছোট নয়। তো তখন আমি অনেক রিয়ালাইজ করেছি। ওইজন্য আমি সবাইকে বলি যে যারা পড়াশোনা করেই জব পেয়ে যায় তাদের কিছুদিন টিউশন পড়ানো উচিত। তখন ওই ব্যাপারটা বোঝা যায় যে মানুষ কত আ হিপোক্রিট, যে আ কোনো একটা টিউশন টিচার আসছে। টিউশন টিচার ধরো ৪০-৫০ হাজার টাকা কামাচ্ছে। কিন্তু একজন কেউ জব করে সে ১৫-২০ কামাচ্ছে। তো তাকে ওই যেহেতু ও জব করে, তো তার প্রতি যে মানুষের যে ডিগনিটি বেশি। হ্যাঁ, যে জব করছে। টিউশন টিচার, আমি একেকজন এমনও টিচারকে চিনি যারা ১,০০,০০০ ১,৫,০০,০০০ কামাচ্ছে। তাকেও দেখে লোক দুঃখ করছে। আহারে! কিছু হচ্ছে না। যে দুঃখ করছে তার ২০,০০০ ইনকাম। তো এরকম আছে, মানে আমি পড়াতে গিয়ে দেখেছি যে হ্যাঁ, অনেকে আমাকে দেখে ভাবতো যে এর কিছু হচ্ছে না। কিন্তু আমি এনজয় করতাম। আমি তখন এনজয় করতাম পড়িয়ে। তো ওই সময়টা যখন আমি মাঝে মাঝে ভাবতাম যে আ কিছু জায়গায়, সব জায়গায় না, যে আমার যতটা সম্মান পাওয়া উচিত হয়তো অনেকে দিচ্ছে না বা কিছু। তো জব একটা ব্যাপার যে নিজে থেকে কিছু করব। আ সেটাকে মানুষ রেসপেক্ট করে না এখানে। তখন আমার একটু খারাপ লাগতো। মাঝে মাঝে মানে টিউশন পড়িয়ে যখন আসতাম কাঁদতাম আমি বাইকে। মানে একটা বৃষ্টি, হেলমেটে তো দেখা যায় না। হেলমেটও তো দেখা যায় না। বৃষ্টি পড়ছে, আমি কাঁদছি।
আর যত মনে হচ্ছে এটা একটা ফিল্মের দৃশ্য আরো কাঁদছি। তারপর দেখলাম ক্যামেরা নেই, তারপর থামতাম। তারপরে বাড়ি যেতাম, এরকম হয়েছে মানে। শেষ কবে কেঁদেছো? শেষ কালকে যখন আমি বললাম আসবো না, তুমি আমাকে জোর করলে। না আমি কাঁদি, আমি নরমালি কাঁদি। আ ছিচকাঁদুনে? না কেউ মারলে খুব কাঁদি। না হ্যাঁ, আমি মানে অনেকে বলে না যে ছেলেদের কাঁদতে নেই, ওরকম কিছু ব্যাপার নয়। কাঁদি, শেষ কবে কেঁদেছি আমি জানি না। তবে ভুলে গেছি আমি। তো হ্যাঁ, ওরকম এখন ঘটনা ওরকম কিছু মনে পড়ছে না আরকি। তোমার ১ম আর্নিং কমেডি থেকে কতটা ছিল? আর সেটা তুমি কিভাবে খরচ করেছিলে? কতটা মানে অ্যামাউন্ট? হ্যাঁ। অ্যামাউন্ট আমি ১ম মনে হচ্ছে ৳৪০,০০০ পেয়েছিলাম। হুম। ৪০,০০০? মানে আমার তো পুরো একটা সময় আমার কি হয়েছে যে আ অনেক কনটেন্ট হয়ে গেছিল তো যখন ভাইরাল হয় ভিডিও, তো তার আগে অনেক কনটেন্ট হয়ে গেছিল। তো একটা ভাইরাল হওয়ার পর সমস্ত কনটেন্ট ভাইরাল হচ্ছিল তারপরে। তো ঐজন্য ১ম এর দিকে ভাইরাল হয়ে যাওয়াটা অ্যাকচুয়ালি ভালো নয়। অনেকে বলে তাড়াতাড়ি ভাইরাল কি করে হবে? ওরকম ব্যাপার নয়। ভাইরাল হলে তাড়াতাড়ি চলেও যাবে। যত টাইমের পরে ভাইরাল হবে, পুরনো যে কনটেন্ট গুলো, ওইগুলো আমার পরে ভাইরাল হতে থাকবে। তো তাই জন্য অত টাকা এসছিল। মানে YouTube থেকে এটা। হ্যাঁ, ওটা কিভাবে খরচ করেছিলে? তো মনে নেই। যদি একটু আগে থেকে কোয়েশ্চেন দিয়ে রাখতে বলতাম যে গরিবদের দান করেছিলাম। কিন্তু তখন তো গরিব নিজেই ছিলাম। আমি নিজের কাছেই রেখেছিলাম ঐজন্য। কিন্তু কি করেছিলাম? আমি পাগল হয়ে গেছিলাম। কেননা আগে ৳৫০০ দেখলে আমি পাগল হয়ে যেতাম। আমি টিউশন পড়াতে গেছিলাম। আম আম মানে কত ফিস হবে আমাকে বলেনি। তো আমি পড়াতে গেছি। আমাকে ৳২,০০০ দিয়েছে মাসের শেষে। এবার আমি দেখছি ৳৫০০ র কয়েকটা নোট। এবার তার সামনে তো গোনা যাবে না। আমার তো ইচ্ছে করছিল যে দিল, আমি বলি, "দেখি, দেখি, দেখি" কিন্তু করা যাবে না। অ্যাটিটিউড দেখে যে এটা আমার কাছে কোনো ব্যাপার নয়, পকেটে রাখলাম, আসছি। ঠিক দরজার বাইরে বেরোলাম, পকেট থেকে বের করছি, এখানে সিসিটিভি। আস্তে করে আবার রেখে দিয়ে আবার বাইরে গেলাম। বাইরে গিয়ে একটু অন্ধকারে গিয়ে দেখলাম ৪ টে নোট। আমি ভাবছি ৳২,০০০ করব কি? এটা কত সালের ঘটনা? এটা আ স এটা ১৭-১৮ এরকম সময়। তো ত তারপরে বাইরে গিয়ে আমি ভাবতে পারছি না যে এত মানে কিনবো কি? জায়গা জমি কিনে নেবো না কি করব? চাঁদে ৳২,০০০? ৳২,০০০ চাঁদে-ফাঁদে কি রেট চলছে? এমন মানে কি করব, কি না করব? মানে ফ্ল্যাট কিনে নিতে হবে। কেননা ৳২,০০০ তো অনেক কিছু করা যাবে। তখন আমার মতে এটা। শুধু বাজারও করতে তার আগে যাইনি না? তারপর দেখলাম আলু কিনতে গেছি, খরচা হয়ে গেছে। মানে বাজারে এত দাম। তো এরকম আরকি। হ্যাঁ, তো ৳৪০,০০০ তো আমি পাগলই হয়ে গেছি। ভাবলাম যে এবার স্টিভ জবসকে আমি পুরো চ্যালেঞ্জ দিলাম। তাহলে ফাইনালি তুমি একজন কমেডিয়ান হয়েই গেলে। হুম। যদি কমেডিয়ান না হতে তাহলে কি হতে? আমার যেটা আমি আমার যেটা ইচ্ছে ছিল, আমি ম্যাথমেটিক্স পড়াবো। আমার মহান হওয়ার খুব ইচ্ছে। সিরিয়াস, যে মানে ফ্রিতে পড়াবো। তো ফ্রিতে পড়িয়ে মানে যারা মানে অত পয়সা দিয়ে পড়ার টাকা নেই, এটা মানে আমি তুমি আগেও বলছিলাম। ফিলান্থ্রপিস্ট একজন। একদম এরকম ভেবেছিলাম যে ফ্রিতে পড়াবো। স্টার্টও করেছিলাম। এই মানেটা জানো না নিশ্চয়ই? না জানি, বলব না। তো উচ্চারণ করতে পারবো না। philanthropist, ঠিক আছে? হয়েছে, হ্যাঁ। ভালো হয়েছে। তো আমি ভাবলাম যে আমি ফ্রিতে পড়াবো এরকম কিছু। আমি স্টার্টও করেছিলাম। তো তারপর দেখলাম ওরাই টাকা দিচ্ছে না। মানে ওদের চয়েস। আমি বললাম, "না, আমি নিজের চয়েসে ফ্রিতে পড়াবো।" না সিরিয়াসলি আমার যদি ওটা না হতো আমি পড়াতাম। মানে ম্যাথমেটিক্স পড়ানো, আমি ভাবলাম একটা সেন্টার খুলবো যেখানে জয়েন্ট এন্ট্রান্স এর কোচিং দেবো। এরকম কিছু ব্যাপার। এটা কি আগামী দিনে আমরা পেতে পারি? হ্যাঁ, এরকম? হতে পারে। মাঝখানে আমি এটাও ভেবেছিলাম যে ম্যাথমেটিক্সকে যদি কমেডির মাধ্যমে পড়ানো যায়, আমি ওটা ট্রাই করছি। যে যেরকম ভাষার অঙ্ক অনেকে পারে না, মানে ওটা তো কিন্তু মজার না? ভাষার অঙ্ক অ্যাকচুয়ালি কমেডি পুরো। বাঁদর উঠে যাচ্ছে, নেমে যাচ্ছে, চৌবাচ্চাতে এত জল। এটা যদি কেউ মজা জল করে বেরিয়ে পড়ায়, যাচ্ছে, এতটা জল ঢুকছে, হ্যাঁ, এতটা জল বেরিয়ে বেরিয়ে যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ। মানে যারা ওই এগুলো মানে কমেডি বলছি, অঙ্কগুলো যারা বানিয়েছে তারা যথেষ্ট ফানি। না তো এরকম মাথায় আসবে না।
ওনারাও কমেডিয়ান অ্যাকচুয়ালি ভাবতে গেলে সেরকম। তো এটা যদি মিক্স করা যায় খুব ভালো তারপরে হবে। শ্রমিকরা কাজ করে পালিয়ে যাচ্ছে। কাজ করলে ১০-১৫ বছর ধরে পালাচ্ছে। কোথায় যে পালাচ্ছে? আমি ভাবছি ওরা পালাচ্ছে ওদেরকে নিচ্ছে কেন বারবার? হ্যাঁ, এটা একটা ব্যাপার। আসছে আবার পালিয়ে যাচ্ছে। আসছে পালিয়ে যাচ্ছে। আবার সবাই পালাচ্ছে না। তাদেরও গ্রুপ তারপরে আছে। কলকাতা থেকে মুঘলসরাই ট্রেন। ওটা ও হ্যাঁ, ওটা ২ টো একটা ট্রেন ছিল। পাস করতো। পাস করতো। মাঝে, মাঝে ট্রেন পাস করতো, মাঝে, মাঝে স্টেশনের পাশ থেকে যেত। স্টেশনের পাশ থেকে যেত। স্টেশনের দৈর্ঘ্য আমাদের বলার দায়িত্ব। আমাদের বলার দায়িত্ব ছিল যে স্টেশনের দৈর্ঘ্যটা কত। আর ওরকম করেই নাকি খড়গপুর স্টেশনের দৈর্ঘ্য বের করেছে। আমাদেরকে দিয়ে অঙ্ক করিয়ে। না, না এটা হ্যাঁ, তো ওইটাই ভাবছিলাম যে একটা যদি কমেডির ছলে যদি ম্যাথমেটিক্স পড়ানো যায়। ওটা আমার মাথায় আছে। মানে আগামী দিনে তোমার এটা একটা ইচ্ছে রয়েছে যে তুমি ম্যাথস নিয়ে হ্যাঁ, হ্যাঁ। একটা কিছু করবে। হ্যাঁ, আমি ম্যাথমেটিক্সে যে খুব ভালো মানে ওরকম কিছু নয়। তবে আমার মজা লাগে। মানে ম্যাথমেটিক্স পড়াতে, করাতে মানে বোঝাতে ভালো লাগে। আর আমি যখন ম্যাথস করতাম আমার মজা লাগতো একটা যে কোনো অঙ্ক যদি না পারতাম, বেশি মজা লাগতো। যে পারতাম না এটাকে আমাকে সলভ করতে হবে। সারাদিন ধরে সলভ করছি। তারপরে সন্ধ্যাবেলা জানতে পারলাম এটা সবথেকে ইজি। তখন খারাপ লাগতো। হ্যাঁ, এটাই। টিউশনে গিয়ে এরকম কখনো হয়েছে যে উম কেউ হয়তো তোমায় খুব জ্বালাচ্ছে, তাকে পিটিয়েছো? এটা তো তুমি জানো বলে জিজ্ঞেস করছো। একবার হয়েছে। আমি কাউকে পেটাতাম না। সবার সঙ্গে আমার ফ্রেন্ডশিপ আছে। তো একটা ছেলেকে পড়াচ্ছি। বলে দেবো কিনা? বলো এটা বলো এটা। ও দেখবে। এটা বলো। ঠিক আছে ও দেখুক তো। তো ছেড়ে দিয়েছিল। তো ওকে আমি বলছি আ অঙ্কটা করতে। নরমালি আমি সবার সঙ্গে মজা করেই কথা বলি। মানে অঙ্ক পড়াতাম ওরা আমার কাছে পড়তই যে স্যারটা দারুণ। ১.৫ ঘন্টা টানা মজা করে। পড়াতামই ১.৫ ঘন্টা। তো ওকে বলছি যে অঙ্কটা কর। তো ও আ এরকম করে তাকিয়ে আছে। যে কর। বলছে ঝুঁকেগা নেই। আমি ঠাস করে একটা দিয়েছি। ওর বাড়িতেই। আর ও আমার দিকে তাকাচ্ছে। আমি আবার একটা ঠাস করে দিয়েছি। ৩-৪ টে ঠাস করে দিয়েছি। তারপর আমার ভয় লেগে গেছে। এবার যদি ওর মা-বাবা পুলিশে দিয়ে দেয়? আমি বললাম, "আমি আসছি। বাইরে দেখা করিস।" বলে বেরিয়ে গেলাম চট করে। কারণ মা-বাবাকে যদি ফোন করে ও আমাকে থ্রেট মারা শুরু করছিল। তাই? হ্যাঁ। তারপর থেকে আমি বললাম যে কি বলছিল? ঝুঁকেগা নেই? এরকম দেখাচ্ছে আমাকে ২-৩ বার। এমনি? এমনি, এমনি দেখাচ্ছে। তো আমার মাথা গরম হয়ে গেছে। এমনি আমি মজাই করি। ওই একটাই ইনসিডেন্ট এত বছরে যে আমার মাথাটা গরম হয়ে যায়। ডিসরেসপেক্ট করলে তো হবেই। আমি যাদের ডিসরেসপেক্ট করি তাতে কিছু মনে হয় না? তো না ডিসরেসপেক্ট ওইটা বন্ধুরা করতে পারে। তাতে কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। স্টুডেন্টদের সাথে এই পডকাস্টে নয় কিন্তু। পডকাস্টে যেরকম রেসপেক্ট রাখছে ওরা। এটা থাকবে। ওকে, ঠিক আছে। চার্লি চ্যাপলিনের একটা বিখ্যাত উক্তি আছে, "A day without laughter is a day wasted." তুমি প্রত্যেকদিন বহু মানুষের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছ। কিন্তু এটা কি একজন কমেডিয়ানের ক্ষেত্রে নেসেসারি যে প্রত্যেকদিন তাকে নিজেকেও একইভাবে হ্যাপি থাকতে হবে বা হ্যাপি রাখতে হবে এবং প্রত্যেকদিন তাকে নিজেকেও ঠিক ততটাই হাসতে হবে যতটা সে মানুষকে হাসায়? না নেসেসারি নয়। এটা একটা প্রসেস হয়ে যায়। ১ম আমি মনে করতাম এরকম যে আমাকেও একটা ভালো জায়গায় স্টেট অফ মাইন্ড আমার ঠিকঠাক রাখতে হবে তবে আমি লিখতে পারব। তারপরে হ্যাঁ, ১ম এ ওটা হতো। তারপরে যখন এটা অভ্যাসে পরিণত হয়ে যায় জোকটা তখন দেখলাম যে কঠিন থেকে কঠিন সময়ে আমার যে অভ্যাস হয়ে গেছে না মানে ব্রেইনকে দিয়ে ভাবিয়েছি যে আ যেকোনো জায়গা থেকে অবজার্ভ করে কোনো পাঞ্চ লাইন বের করা। তো ওটা হয়ে যায়। যেমন আমার বাবা আমাকে একবার বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলছিল। "বেরিয়ে যা বাড়ি থেকে।" আবার বাবা বলছে, "কিন্তু ওখানে যাওয়া যাবে না।" মানে বাবা একদম খেলছে। তখন আমি তখন রেগে গেছি। আমাকে বলছে, "বাড়ি থেকে বেরিয়ে যা।" আমার একটা খারাপ লাগছে। অনেকদিন আগের কথা বলছি। মানে কিছু ঝামেলা হয়েছে। বলছে, "বাড়ি থেকে বেরিয়ে যা।" কিন্তু আবার শর্তও দিচ্ছে ওখানে। মানে বাবা রোডিজ খেলছে ওখানে। তখন আমার হাসি পেয়ে গেছে ওরকম সিচুয়েশন এ। অত রেগে আছি, বেরিয়ে যাবো এরকম ভাবছি। তারপরে আমার ওইটা মনে পড়লো যে আবার কন্ডিশন কেন দিচ্ছে? আমি বেরিয়ে যাবো, তাও বাবার কথা বাইরে গিয়েও শুনবো যে, "এই বাড়িতে থাকা যাবে না। আচ্ছা এখানে না বলেছিল না, এখানে থাকা যাবে না।" একটা সিচুয়েশন এই কদিন আগে হলো। যে আমাকে একজনকে নিয়ে গেছি ডাক্তারের কাছে। তো ডাক্তার বলছেন যে, "আরে আপনাকে বলেছিলাম যে এইটা আনতে। আপনি এরকম নিয়ে চলে এসেছেন?" আমি বলি, "না এটা তো ৩-৪ দিন আগে হলো।" যাকে নিয়ে গেছি সে বলছে যে, "না এটা ১ সপ্তাহ আগে হয়েছে।" আমি বলি, "কি আপনি মিথ্যা কথা বলছেন?" আমাকে ডাক্তার বকছে ওখানে। ডাক্তার আমাকে বকছে, ভালো রকম বকছে যে, "তুমি মিথ্যা কথা বললে কেন? আগে আনোনি কেন?" আর আমি মাথায় ভাবছি যে, "বাহ! এটা তো দারুণ একটা ভিডিও হবে। ডাক্তার যখন টিচার।" ডাক্তার ভাবছে যে এর কোনো মানে একে হ্যাঁ, ডাক্তার ভাবছে একে আমি বকছি এর কিছু আ কোনো
কিছু বলছে না কেন? হুম। একই এক্সপ্রেশন কেন? কিন্তু আমি তখন ভাবছি যে এটা একটা কনটেন্ট হবে, ওখানে কি পাঞ্চ লাইন হওয়া যেতে পারে। তো হিউমার এইভাবেও জেনারেট হয়। হ্যাঁ, হিউমার এইভাবে জেনারেট হয় আর হিউমার এইভাবে মানুষকে হেল্প করে যেকোনো কঠিন সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য। আমি আমি মনে করি যে যেকোনো কঠিন সিচুয়েশনে হিউমারই সবথেকে বড় অস্ত্র মানে ওই কঠিন সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য। তুমি যখন কোনো জোক লেখো তখন সেই জোকগুলো কি নিজের লাইফ থেকেই তুলে নাও? মানে নিজের বিভিন্ন এক্সপেরিয়েন্স থেকে? নাকি তুমি প্রেফার করো যে নিজের ইমাজিনেশন পাওয়ারটাকে ইউজ করে অ্যাবসার্ড কিছু ভাবা? অ্যাবসার্ড কিছু তো সামনে একজন বসে আছে সেই ভাবে। আ আমি তো ইমাজিন ওসব করি না। সামনে যেটা দেখি অবজার্ভ করি। আগে তো এমন হতো আমি বাইক নিয়ে যাচ্ছি, কিছু দেখলাম বাইক থামিয়ে আমি ওটাকে রেকর্ড করে নিলাম। কিছু অবজার্ভ করলে। মানে এরকম নয় যে আমাকে অবজার্ভ করতেই হবে। যেটা চোখে পড়ে গেল কিছু ফানি কিছু দেখলাম, তো ওটা আমি নোট ডাউন করে নিতাম। এইভাবেই আর কিছু না। জীবনে এমন কোনো একটা জোক যেটা মানুষ খুবই অ্যাপ্রিসিয়েট করেছে কিন্তু তোমার পরে গিয়ে মনে হয়েছে যে এই জোকটা পাবলিক না করলেই বোধহয় ভালো হতো? হ্যাঁ, এরকম তো হয়েছে মানে এরকম কন্ট্রোভার্সিয়াল হয়েছে। ১ম এ যখন ভিউজ আসতো না, হুম। তখন তো অত ভয় ছিল না। যে আমি অনেক পলিটিক্যাল জোক করতাম। পরে সব ডিলিট করেছি। ওরকম করে আফসোস হয়নি কারণ আফসোস হওয়ার আগেই ডিলিট করে দিয়েছি আমি। কেউ দেখে নিলে ওটা পরে প্রবলেম করত। এখন তো খুবই ভালো যে ওগুলো ডিলিট করে দিয়েছি। ক্লিন কমেডি এখন একদম একেবারে। ক্লিন। এরকম কোনো টপিক আছে যেটা নিয়ে কমেডি করতে ভয় পাও? রিলিজিয়ন নিয়ে কমেডি করতে তো এখন সবাই ভয় পায়। মানে আ কেননা বাউন্ডারিটা সবার মতে আলাদা, আলাদা। বাউন্ডারিটা কে ঠিক করবে? সবাই বলে একটা লিমিট রাখা উচিত। বাট লিমিটটা কে ঠিক করবে? এটা নিয়ে একটা আ কনফিউশন থাকে। তো আমি ওটা এভয়েডই করি। কেননা মানুষ তো মানে ধর্ম নিয়ে অনেক সেনসিটিভ। তো কে অফেন্ড হয়ে যাবে বলা যায় না। ওটা আমি এভয়েড করার চেষ্টা করি। তোমার মোটামুটি একটা জোক বানাতে কতদিন লাগে? একটা জোক বা একটা আমি যদি বলি তুমি যে তোমার যে রাইটিং একটা সেট সেট লিখতে কতদিন লাগে? স্ট্যান্ড আপে তুমি তো এখন স্ট্যান্ড আপ করছো নিয়মিত। স্ট্যান্ড আপে যদি ১ ঘন্টার সেট হয়, যে লাস্ট যেটা, ওটা আমি মানে রাইট, রিরাইট মিলে মানে ওপেন মাইক বা জোক টেস্ট করে ৬-৭ মাস লেগে যায়। ৬-৭ মাস। হুম, মানে টানা ১ কন্টিনিউয়াস। ঘন্টার যদি একটা সেট হয়। ১ ঘন্টাটা লিখতে ৬-৭ হ্যাঁ, মাস লিখে লাগে। দিলাম তাড়াতাড়ি। কিন্তু অনেক সময় মনে হয় না যে আমি একটা ফানি কিছু লিখলাম। আমার মনে হয়েছে ওটা ফানি। বাট আমি যখন স্টেজে বলছি আমি দেখলাম যে পুরোপুরি অপোজিট রিঅ্যাকশন আসছে। মানে কেউ হাসছে না। তখন আমি ওটাকে চেঞ্জ করার চেষ্টা করি। যদি দেখো যে স্টেজে কেউ হাসছে না, মানে হুম। স্টেজে উঠে দেখলে সামনে অডিয়েন্স হাসছে না, কোনো জোক ফেল করলো, হুম, হুম। সেটাকে কিভাবে হ্যান্ডেল করো? তখন তো ওটা যে স্ট্যান্ড আপ কমেডি করছে সেই জানে ভেতরে কি হয়। হ্যাঁ, বাট কারণ এটা তো খুব টাফ একটা হ্যাঁ, হ্যাঁ। টাইম যারা স্ট্যান্ড আপ কমেডি করে, যে কোনো একটা জোক সে এত কষ্ট করে ভেবে লিখেছে। সে হয়তো এক্সপেক্ট করেছে যে অডিয়েন্স হাসবে হুম, সেটায়, কিন্তু লাফটার এলো না। হুম, হুম, তখন সেই ফেজটাকে হ্যান্ডেল করা তো খুবই টাফ। হুম। সেটা কিভাবে? তো ১ম এ ভয় লাগে। ভয় তো লাগেই। কিন্তু প্র্যাকটিস এটাই যে মানে যত এক্সপেরিয়েন্স স্ট্যান্ড আপ কমেডিয়ান ওটা মুখে বুঝতে দেয় না। এক্সপেরিয়েন্সড হলে। তাই জন্য আমার দেখা যায়, মুখে বোঝা যায়। আর কি হয় জোক রাইটিং এর সময় একটা পাঞ্চ লাইনের পরে একটা কথা থাকে স্ট্যান্ড আপ কমেডিতে ট্যাগস। হুম। মানে ট্যাগ ব্যবহার করা। যে পাঞ্চ লাইন হয়ে গেল, তারপরে ৩-৪ টে ট্যাগ ওই পাঞ্চ লাইন রিলেটেড। তো ওটা হলে কি হয় সুবিধে যে যদি একটানা কাজ করে, হুম। তো ট্যাগ গুলো যেন কাজ করে। মানে স্ট্যান্ড আপ কমেডিতে কি হয় সেটআপ পাঞ্চ লাইন। আমি একটা সেটআপ করলাম, একটা বললাম, তারপরে আমার পাঞ্চ লাইন আছে। তো আমি যদি সেটআপ এর পরে শুধু একটাই পাঞ্চ লাইন রাখি, তাহলে পাঞ্চ লাইন রাখার পরে যদি না কাজ করে, তাহলে আবার নেক্সট জোকে যেতে গেলে আমাকে আবার সেটআপ করতে হবে, আবার পাঞ্চ লাইনে যেতে হবে। অনেকটা সময়। তো তখন সেটআপ কানেক্টেড থাকে। হ্যাঁ, তখন তো ভয় লাগে। কেননা স্ট্যান্ড আপ কমেডিতে যেটা সবথেকে বেশি ভয়ংকর এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে যে পজ। সবাই চুপচাপ আছে। আমি পজ নিচ্ছি। কিছুই হচ্ছে না। সবাই আমার দিকে তাকিয়ে আছে। তো এবার আমি মানে ওরা ওয়েট করছে কখন পাঞ্চ লাইন আসবে। আমি পাঞ্চ লাইন দিলাম তারপরেও ওয়েট করছে। এই এক্সপেরিয়েন্সটা ধরতেই পারল না যে ওটা ধরতেই একটা পারল না বা আমার পাঞ্চ লাইন ঠিক হয়নি। অডিয়েন্স এর তো কোনো ভুল নেই। এবার আমি পাঞ্চ লাইন দিলাম সেখানে দর্শকদের জন্য ওটা ফানি হলো না। কয়েকজন হাসলো। তারাই আমার রিলেটিভ ধরো। তাদেরকে বলে এসছি। তারাই হাসলো। এমন হাসলো যে লোক তাকাচ্ছে তাদের দিকে। ধ তারা ধরা পড়ে যাচ্ছে। তো তখন আমাকে দেখতে হয় যে না পেইড প্রমোশন চলছে। তখন দেখতে হয় যে না ট্যাগ কি করে অনেকে ভাববে যে এটা সিরিয়াস। বলে দিই না এটা সিরিয়াস কিছু নয়। এখন আমি বানালাম এটা। মানে কয়েকজনই থাকে, বেশিজন নয়। ওই ট্যাগস এর জন্য যে কয়েকটা পাঞ্চ লাইনের পরে কয়েকটা ট্যাগ যদি ইউজ করা যায়, একটা না হলে তাহলে আর ট্যাগে কি হয় আমাকে সেটআপ আলাদাভাবে লিখতে হচ্ছে লিখতে না। হচ্ছে না, হ্যাঁ। তো ট্যাগ গুলোকে ইউজ করা। তুমি স্টেজে যখন ওঠো, স্টেজে ওঠার পরে ১ম
30 সেকেন্ড আমি যদি বলি, 30 সেকেন্ড কি ভাবো? স্টেজে ওঠার সময় মানে স্ট্যান্ড আপ কমেডিতে যে যতই এক্সপেরিয়েন্স স্ট্যান্ড আপ কমেডিয়ান হোক, তার ভয় তো লাগেই ওঠার আগে। তো সে ১ম লাফটা খোঁজার চেষ্টা করে। একটা লাফ এলে এটা সব আর্ট ফর্ম এমনকি ক্রিকেটেও যে ব্যাটসম্যান নামছে, একটা কানেক্ট হলে তারপরে তার কনফিডেন্স কনফিডেন্সটা আসে। যতক্ষণ না কানেকশন হচ্ছে না, মাঝ ব্যাটে বল লাগছে না, এজে লাগছে ১ম। সেহবাগ যেরকম ব্র্যাকেনের বলে লাগাতো। তো তখন প্রবলেম। ন্যাথন ব্র্যাকেন। তখন আমাদের মনে হতো না এই গেল। আর চলেও যেত। নাথান ব্র্যাকেনের ওই বাঁ হাতে ওই সুইং গুলো করার হ্যাঁ। স্লিপে যেত সেহবাগ। স্লিপে যেত, হ্যাঁ। তো সেরকমই মাঝ ব্যাটে একটা লেগে গেলে তো ওইটা হচ্ছে স্ট্যান্ড আপ কমেডিয়ানদের মানে ওটা মাঝ ব্যাটে মানে লাফটার। তো আমি ট্রাই করি যে ১ম এ টাইম না নিয়ে যত তাড়াতাড়ি একটা লাফটার জেনারেট করা যায়। একটা লাফটার জেনারেট করার পরে আমি টাইম নিতে পারি। কিছু তার সেটআপ মোমেন্টাম ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, মোমেন্টাম ক্রিয়েট হয়ে যায়। আর আমার ক্ষেত্রে কি হয় ইমেজটা একটা বড় ব্যাপার স্ট্যান্ড আপ কমেডিয়ানের ক্ষেত্রে। আমি স্টেজে উঠলে লোক দেখে হাসে। মানে বলে তোমাকে দেখলেই হাসি পায়। তো স্টেজে এটা এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট। আমি যখন যাচ্ছি লোক এমনিই হাসছে। তো আমার রাগ ওঠে বা আমার উপর। এনিওয়ে, তুমি যখন কোনো হেট কমেন্ট পাও সোশ্যাল মিডিয়াতে, হেট কমেন্ট আজকাল তো সবাই পায়। মানে একটু ফেমাস হওয়ার পরে তো সবারই হেট কমেন্ট আসতে থাকে কমেন্ট বক্সে। কেউ তোমার সম্পর্কে কিছু জানেই না যে তুমি কোন পার্সপেক্টিভ থেকে একটা ভিডিও বানিয়েছো। সে হয়তো ভিডিওটা ভালোভাবে দেখেও নি, জাস্ট উপর দিয়ে একটু দেখে নিয়ে একটা হেট কমেন্ট করে দিল। তো সেই ক্ষেত্রে তোমার কি মনে হয়? মানে তাকে মারতে ইচ্ছে হয়? কি মনে হয় তখন সেই মুহূর্তে কি মনে হয়? আমি জানি তুমি নিজেকে কন্ট্রোল করে নিতে পারো, বাট ভেতরে কি চলে তোমার হেট কমেন্ট দেখবে? ১ম এ তো মনে হতো একে বোঝাই যে এ যেটা ভাবছে ওটা নয়। একে রিপ্লাই দিই। তুমি যেমনটা দাও। না নিজেকে রাখতে পেরে। আমি ১ম রিপ্লাই দিতামও। তারপর দেখলাম যে দিয়ে এলাম। যে হেট করে তাকে বুঝিয়ে কি হবে? সে আরো হেট করবে। আমি বেসিক্যালি কেন রিপ্লাই দিই আমি বলে দিচ্ছি। তাতে ভিউটা বাড়ে, এনগেজমেন্ট। এনগেজমেন্টটা বাড়ে। আর কোনো কারণ নেই আমার রিপ্লাই দেওয়ার। প্রচুর লোকে ভুলভাল কমেন্ট করে, বাট দেখবে আমি কিছু মানে পিক ওরা করে হেল্প করে তোমাকে। হেল্প করে। এরকম কিছু একটা কমেন্ট করলো, আমি তার একটা আনসার করলো, এনগেজমেন্ট বাড়লো। বেসিক্যালি এটাই হচ্ছে মানে আমার রিজন করার। তাহলে দেখবে আমার আমার এই যে কন্টেন্ট গুলো আছে বা ছবিগুলো আছে তাতে অনেক ভুলভাল কমেন্টস পড়ে। আমি কিন্তু সবগুলোতে রিপ্লাই করি না। একটা পার্টিকুলার কোনো একটা পিক করে নিলাম, সেখানে গিয়ে রিপ্লাই করি। তাতে ফানি রিপ্লাই পসিবল। ফানি রিপ্লাই পসিবল। এটা হচ্ছে স্ট্র্যাটেজি। হ্যাঁ, এটা ভালো স্ট্র্যাটেজি। মানে ওরা হেল্প করছে। হেল্প করছে আমাকে, বাহ! বাহ! প্যাসিভলি হেল্প। তাহলে তো ওটা খুব ভালো একদিক থেকে দেখতে গেলে। হ্যাঁ। তো তোমার এরকম কখনো মনে হয়নি যে এইভাবে এনগেজমেন্ট বাড়াই? না, আমি তো অনেক বড় ক্রিয়েটর। আমার তো যথেষ্ট ভিউজ হয়। না আমার অ্যাকচুয়ালি আমি আমার আমি নেগেটিভ হয়ে যাই ওটাতে। মানে ওটা নিয়ে আমি ভাবতে থাকি, কেন বলল? একে বোঝালে ভালো হয়। তা আমি ভাবি যে তার জায়গায় যদি আমি একটা জোক ভেবে নিই ওই সময়টা ওখানে না নষ্ট করে, তাই আমি অত কমেন্ট না দেখারই চেষ্টা করি। না দেখার চেষ্টা। হ্যাঁ, কারণ পজিটিভ নেগেটিভ দুটোই আমার কাছে কেউ পজিটিভও এমন কমেন্ট করছে যে মানে, "দাদা তুমি ওয়ার্লড এর বেস্ট কমেডিয়ান।" জানি ঢপ মারছে। এটাতেও আমার উপর মানে আমি নিজেকে ভাববো যে হয়তো ওই লেভেলে আমি চলে গেছি। মাঝে বাড়াবাড়ি করে ফেলে না অনেকে ভালোবাসায়। তো দুটোই হয়। তো আমি চেষ্টা করি যে হেড কমেন্ট এখন এমন একেকজন আমার বন্ধু হেড কমেন্ট কিছু এরকম দেখলে স্ক্রিনশট মেরে আমাকে পাঠায়। "তুই দেখিসনি? তোকে দেখাচ্ছি নে, দেখ ভাই কিরকম বলল।" একেকজন তাকে রিপ্লাই করে আমার কাছে ভালো হতে চায়, "দেখ আমি একে এরকম শুনিয়েছি।" দেখা ঠিক, গেল এগুলো সেটা চলে, হ্যাঁ। হ্যাঁ, এটা চলে। দেখা গেল সে তার বন্ধুই কমেন্ট করেছে। স্ট্যান্ড আপ কমেডিতে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে টাইমিং। যারা নতুন আজকাল স্ট্যান্ড আপ কমেডিতে আসছে, তুমি তো খানিকটা এগিয়ে গেছো এতদিনে। একটু। হ্যাঁ, যতটুকু স্ট্যান্ড আপ এগিয়েছো, কমেডির তুলনায় অতটা নয়। আরো যাই দরকার হোক, সময়। হ্যাঁ। মানে যারা এখন একদম জিরো থেকে শুরু করছে, তাদের এই টাইমিং, এই বিষয়টা নিয়ে কি বলবে? কারণ এটা সবথেকে, আমি যেটা যতটুকু জানি যে টাইমিংটা হচ্ছে স্ট্যান্ড আপ কমেডির সবথেকে ইম্পর্টেন্ট একটা আম বিষয়। তো সেটা নিয়ে তাদেরকে কি তুমি বলবে? যে ফানি নয়, তাকে ফানি হওয়া শেখানো যাবে না। ১ম কথা মানে এটা তো শিখে হয় না। যে ফানি ওটাকে ঘষে মেজে ওটাকে আরো বেটার ওই ক্রাফটটাকে নিয়ে যেতে পারে। এবার টাইমিং বলতে স্টেজ করে ওকে টাইমিংটা দেখতে হবে। হুম। স্ট্যান্ড আপ কমেডিতে যেমন একটা জিনিস হয় যে আমি ভেবে যাবো যে এইটা বলবো, তারপরে একটু পজ নেব, তারপরে পাঞ্চ লাইন বলবো। কিন্তু পজ নিতেই ভয় লাগে। কেননা ওই সাইলেন্সটাই
ভেতরে শেষ করে দেয়। বেশ করে। হ্যাঁ, যে সাইলেন্ট যখনই পজ নিলাম তাড়াতাড়ি পাঞ্চ লাইন বলা হয়ে যায়। যত বড়, বড় স্ট্যান্ড আপ কমেডিয়ান যারা ১০-১৫ বছর ধরে করছে, বাংলা স্ট্যান্ড আপ কমেডি তো অত দিনের হয়নি এখনো। এতটা বয়স হয়নি এখন। হ্যাঁ, তো যারা করে তারা একেকজন স্ট্যান্ড আপ কমেডিয়ান আছে যারা অনেক সময় পজ নেই, দাঁড়িয়েই আছে। মানুষ ভাবছে যে এবার হাসাবে, এবার কিছু বলবে। দাঁড়িয়েই আছে। এবার কিছু বলবে, দাঁড়িয়েই আছে। তো ওটা একটা সারপ্রাইজিং ব্যাপার না ওদের কাছে। আর সারপ্রাইজ থেকে লাফটার আসে। ওরা ভাবছে এবার বলবে, বলছে না, হাসছে। মুখ খুলল, আবার কিছু বলল না, হাসছে। তো এইটা যত স্টেজ করবে তত হবে। কি কোয়েশ্চেন কি ছিল? আমিও ভুলে গেছি। টাইমিং এই বিষয়টা নিয়ে হ্যাঁ, টাইমিং স্টেজ করে, করেই আসবে। মানে টাইমিং এর এরকম কোনো তো রুল নেই যে আ এরকম রুলস কাউকে তো শেখানো যায় না যে এইটার পরে এইটা টাইমিং হবে ২-৩ সেকেন্ড পর। তো ওরকম তো নয়। তুমি এখন একজন ফুল টাইম কনটেন্ট ক্রিয়েটর। এই ডিসিশনটা কবে নিলে? যবে থেকে টাকা আসছে। তবে থেকেই নিয়ে নিয়েছো। টাকা কিন্তু আসছে। তারপরেও তো আমি জানি তুমি বহুদিন ম্যাথসে তুমি টিউশন করেছো। হুম। হ্যাঁ, করাচ্ছিলাম কেননা ওটা পড়াতে ভালো লাগতো তখন। মানে পড়াতে ভালো লাগতো না ওখান থেকে কনটেন্ট পেতে বলে। কনটেন্ট ও পেতাম। হ্যাঁ, এটা তো তোমাকে বলেও ছিলাম। আর তোমার অনেক স্টুডেন্টের হ্যাঁ, সাথে আমরা হ্যাঁ। ভিডিও দেখতে পাই। হ্যাঁ। তাদেরকে কি জানি, জানি। তুমি কোনো রেমুনারেশন দিতে? না। যারা ফিস দিত না তাদেরকে দিয়ে করাতাম। আচ্ছা। হ্যাঁ, তো হ্যাঁ, ওদের কাছে গেলে ওদের ক্লাসের অনেক স্টোরি শোনা যায়। ওরা এখন কি করছে এখনকার ছেলেমেয়েরা, ওদের তো আলাদা একটা লাইফ আছে। আমরা তো অনেকদিন আগে স্কুল করেছি। তো আমাদের স্টোরি আলাদা ছিল, এদের স্টোরি আলাদা। আ তো হ্যাঁ, পড়িয়ে ওটা তো হতো। তারপরে টাইম দিতে পারছিলাম না। কেননা ওরকম বারবার বলা যে আমি আজকে আসতে পারব না, এটা পরে করিয়ে দেব। তারপর দেখা যায় ২-৩ বছর পর দেখা যাচ্ছে পরে আর আসেইনি। ফিস নেওয়ার সময় চলে যাচ্ছে। তখন ঠিক টাইম পাচ্ছি। আফসোস করে ওরা এখনো। এখন আফসোস করে। হ্যাঁ, বেকার কাকে নিলাম। ভাইরাল হওয়ার সিক্রেটটা কি? তুমি বলো, তুমি তো ভাইরাল। আমার 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 হয়তো মনে পার্সপেক্টিভটা একটু আলাদা। তোমার হয়তো আলাদা হতে পারে। তোমার ভিউটা আগে জেনে নিই। মানে ধরো ভাইরালিটি তো তোমার ক্ষেত্রে এসেছে বহু বছর পরে। হুম, তুমি কনটেন্ট ক্রিয়েশন এর বহুদিন পরে এসেছে। হুম। তো তোমার হঠাৎ করে আ মানে তুমি ওখান থেকে কি শিক্ষাটা পেলে? যে হ্যাঁ, মানে আমি এইভাবে ভিডিও বানালে এটা ভাইরাল হচ্ছে। মানে ওখান থেকে শিক্ষণীয় বিষয় কি? একটা তো লাক তো কাজ করে। মানে এমন নয় যে যারা ভাইরাল হচ্ছে তারাই ট্যালেন্টেড। অনেকে আছে, যেমন আমি ৩ বছর পরে আমি ভাইরাল, মানে আমার কোনো কনটেন্ট ভাইরাল গেছিল। তো তার আগেও তো ভাইরাল যেতে পারত। ইনফ্যাক্ট আমার ১ম এর দিকের অনেক কনটেন্ট এখনকার থেকে বেটার ছিল। রাইটিং তখন ভালো করে লিখতাম। তো তখন লাক ছিল না, মানে ভাইরাল হয়নি। তো হ্যাঁ, শুধুমাত্র লাকে হয় না। লাকে একটা ভিডিও ভাইরাল হতে পারে। কিন্তু ওটাকে সাস্টেইন করার জন্য কন্টিনিউ এবার একবার ভাইরাল হয়ে গেছে মানে এবার অডিয়েন্সের কাছে পৌঁছতে হবে। ট্যালেন্টেডও হতে হবে। এইভাবে নিজেকে ট্যালেন্টেড প্রমাণ করার একটা চেষ্টা। এই এরকম কোনো ভিডিও মনে পড়ছে যেটা তুমি মানে যেটা এক্সপেক্টেড ছিল যে এটা ফ্লপ হবে, কিন্তু আনএক্সপেক্টেডলি ওটা হিট হয়ে গেছে। ভাইরাল হয়ে গেছে। এরকম তো হয়। অনেকগুলোই হয়। যেমন ভাইরাল হওয়ার জন্য আমি দেখেছি ভিডিওটা যে ভালোই হতে হবে তার কোনো মানে নেই। অনেক ভালো ভিডিও আছে যেটা ভাইরাল হয় না। আবার অনেক আমি নরমালি খুব কমই ট্রেন্ডিং টপিক নিয়ে বানাই, মাঝেই বানাই। তো দেখি একেক সময় ট্রেন্ডিং কোনো টপিক নিয়ে আমি ভিডিও বানালাম। আমার নিজের মনে হলো যে এটা বানিয়ে দিই। বানিয়ে দিলে এখন এটা চলবে। তো ওটা নিয়ে আমি ভাবার অত সময় পাই না যে এটাকে জোকটাকে ভালো করতে হবে। কিন্তু ওটা চলে যায়। মানে এক্সপেক্ট করিনি কিন্তু চলে গেল। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। এটা হয়। এটা মাঝেই হয়। কনটেন্ট ক্রিয়েশন এ তো এটা হতেই থাকে। আর যেটা এক্সপেক্ট করি ওটা চলল না। তো যত এটা বেশি হয়। এটা বেশি হয়। তোমার ডেইলি রুটিনটা কেমন? সকাল থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া অব্দি। এটা কিন্তু শুধু আমার কোয়েশ্চেন নয়। মানে যারা তোমাকে শুধুমাত্র স্ক্রিনে দেখে, যারা তোমার সম্পর্কে জানতে চায়, তাদের মধ্যে থেকেই ধরো আমি তাদের মধ্যে একজন। তো তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে তোমার ডেইলি রুটিনটা কি? ডেইলি রুটিন সকালে উঠে সবাই যেটা করে করি। তারপরে সবাই বলে যে ১ম এ উঠে স্ট্যান্ড আপ কমেডি, যারা স্ট্যান্ড আপ কমেডিয়ান যে ফ্রি রাইটিং বলে একটা, যে ফ্রি কিছু একটা কোনো টপিক নিয়ে লেখো। ১ম এ জোক খোঁজার চেষ্টা করো না। যেকোনো ম্যাটেরিয়াল ১ ঘন্টা বসে লেখো। এবার লেখার পরে ওরকম লিখতে থাকো প্রত্যেকদিন। আর ১ সপ্তাহ পর বা কিছুদিন পর, সবার ক্ষেত্রে আলাদা,
ওখান থেকে এবার জোক খোঁজার চেষ্টা করি যে পার্টগুলো ফানি। কেননা অনেক সময় আমি একটা জিনিস নিয়ে ভাবছি আমার ফানি মনে হচ্ছে কিন্তু ওটা অত ফানি নয়। এটা আমি ১ সপ্তাহ পরে বুঝতে পারবো। তো এটা হচ্ছে প্রসেস। তো এটা আমি করি না। তো আমি কি করি এটা নিয়ম অনেকে করে কিন্তু আমার দ্বারা হয় না। আমি চেষ্টা করেছি অনেকবার ভুলভাল লেখা কোনো ফানি কিছু নয়। আমার মাথায় যখন আসে আমি রেকর্ড করে নিই। মানে ভয়েস রেকর্ড। রেকর্ড করে আমি রেখে দিই। এবার আমি অনেক পরে ওটা শুনি। শোনার পর আমার যেটা ফানি মনে হয় তখন আমি লিখি ওটা। তো সকাল থেকে আমি ১ম ১-২ ঘন্টা ওইভাবে ভাবার চেষ্টা করি যে কি আ পয়েন্টস হতে পারে। ধরো ফুটবল খেলা নিয়ে ভাববো। তো ফুটবল খেলায় আমি ১ম এই পাঞ্চ লাইন খোঁজার চেষ্টা করব না যে জোক খুঁজবো এখান থেকে কি হয়। তাহলে ফেঁসে যাবো। কেননা ওরকম চট করে তো জোক আসবে না। আমাকে দেখতে হবে ফুটবল খেলতে গিয়ে কি এমন সিচুয়েশন তৈরি হতে পারে যে ফানি। যেমন একটা বলের পেছনে ২২ জন ছুটছে। আমাদের স্কুলের যেরকম খেলা হতো। তো আমি জাস্ট লিখে দিলাম যে গোলকিপার এখানে, ২ জন গোলকিপার এখানে আর হ্যাঁ, মাঝখানে সবাই একটা বলের সবাই আমাদের তো গোলকিপারও ছুটতো। গোলকিপারও ছুটছে। আর ফ্রি কিক পেয়েছে আমার একটা বন্ধু দুর্দান্ত গোল করেছে। কিন্তু নিজেদের গোলে। বলছে এটা কাছে ছিল। এরকম আমার আরেকটা বন্ধু ছিল যে বল পেলেই হ্যাঁ। বল নিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে। মানে যেদিকে ফাঁকা পাচ্ছে ওর সঙ্গে গোল পোস্টের কোনো সম্পর্ক নেই। না। যেদিকে ফাঁকা পাচ্ছে ছুটে বেরিয়ে যাচ্ছে ওকে। আবার ডিফেন্ডাররা ওকে ছেড়ে দিতে বলছে, ছেড়ে দিতে ও ঘুরে আসবে আবার ঘুরে চলে আসবে। এই সিচুয়েশন গুলোকে লিখে নিলাম। এবার এটাকে কিভাবে সেটআপ পাঞ্চ লাইন করা যায় সেটা দেখি। স্কুল লাইফে এরকম ঘটনা আছে না? হ্যাঁ। প্রচুর ঘটনা আছে। কাদা মাঠে ফুটবল খেলা। কোনো একটা মেমোরেবল কিছু একটা বলো না, খুব ফানি মেমোরেবল স্কুল লাইফের কোনো ঘটনা। স্কুল লাইফের। হ্যাঁ, যেটা তোমাকে আ কমেডিয়ান হতে একটু বেটার ওয়েতে ইমপ্রুভ করেছে। স্কুল লাইফে আমাদের একজন ড্রয়িং টিচার ছিলেন। ড্রয়িং একজন ড্রয়িং টিচার ছিলেন। প্রচন্ড মারতেন। স্যারের নাম বলব না, কেন এখনো মারেন। তো স্যার যখন মানে 4th পিরিয়ডে এখনো মনে আছে। তো উনি আসতেন আ এসে সবাইকে কান ধরে দাঁড় করাতেন। সব ছেলেরা কান ধরে দাঁড়ান। মেয়েদের বলতো গান কর। কেন স্যার এরকম গান করে এবার স্কুল? এবার গানের তালে ছেলেদের কান ধরে রোজ করতে হবে। আর যার তাল মিস হবে স্যার পেছনে মারছেন। দুমদাম, দুমদাম চলছে এটা। ছেলেরা এনজয় করছে, ছেলেরা ফরমাইশ করছে দেখ। একটা আসছে স্যার স্যার তুরু, তুরু, তু তা না, না। কোন ড্রয়িং স্কুলে পড়তে তুমি? আমি সেন্ট জেভিয়ার্স। জেভিয়ার্স তো এখন তো এক্সিস্টই করে না। এখন তো ডিএভি হয়ে গেছে এটা। হলদিয়া। কনটেন্ট বানানোর জন্য তোমাকে লাইফে কি স্যাক্রিফাইস করতে হয়েছে? স্যাক্রিফাইস তেমন কিছু করতে হয়নি। কি স্যাক্রিফাইস? স্যাক্রিফাইস না। মানে স্যাক্রিফাইস তো তখনই মনে হবে যে আমি যখন প্রসেসটা এনজয় করছি না। মনে হচ্ছে আহা! ওটা ছেড়ে এটাই আমার সবথেকে ভালো লাগে। মানে জোক ভাবতে। তো আমার তখন মনে হচ্ছে আমি এনজয়ই করছি। কনটেন্ট না বানিয়ে অন্য কিছু করলে ওটা স্যাক্রিফাইস হতো। না, স্যাক্রিফাইস আমি ওই সেন্সে বলছি না। ধরো এরকম অনেক সেলিব্রিটিসরা আছেন না যারা বাইরে বেরোতে পারেন না। ঠিক আছে? যে ওনাদের ফেস ভ্যালু এতটাই বেশি যে বাইরে বেরিয়ে ফুচকা খেতে পারেন না। ওই বাইরের জগৎটাকে উনি মিস করেন। এটাও একটা স্যাক্রিফাইস। হ্যাঁ, ওটাও তো হয়েছে। আমি আমাদের ওখানে বাইরে বেরিয়ে ফুচকা খেতে পারি না। কিন্তু এমনিতেও ফুচকা খাও না। না, না বাকি আছে টাকা। দিই। না আমার ওই ব্যাপারটা আমাদের ওখানে তো অনেকেই জানে না যে আমার বাড়ি ওখানে। আমাদের বাড়ির সামনেই দেখা হয়েছে বলে, "দাদা আপনি এখানে কবে এলেন?" আমি বলি, "এটাই আমার বাড়ি।" মানে আমাদের তুমি তো জানবে আমাদের যদি আমি ওখানে বাজারে বেরোই, মানে এটা হয়। আ আমার তো অত ক্রেজ নেই যে বাইরে বেরোতে পারবো না। এরকম না, ব্যাপার না না। তোমার ভালোই ক্রেজ আছে। প্রচুর মানুষ সেলফি তুলতে আসে আমার নিজের দেখা। সে তো আগে থেকে বলে দিই ওদের। রিলেশনশিপে কমেডিয়ান হওয়াটা একটা অ্যাডভান্টেজ নাকি ডিসঅ্যাডভান্টেজ? কি কঠিন কোয়েশ্চেন। এবার আরো কঠিন হবে কোয়েশ্চেনস গুলো। আচ্ছা। রিলেশনশিপে কমেডিয়ান হওয়াটা? অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? দুটোই। যখন আমি রিলেশনশিপে ছিলাম না, তখন আমার জোকগুলো এমন হতো যে সিঙ্গেল থাকলে কি হয়? এখন ওরকম বানাতে পারবো না। তো আ রিলেশনশিপে থাকলে তারও কিছু আ আমি ফানি সাইড দেখতে পাই। তো সেদিক থেকে দেখতে গেলে অ্যাডভান্টেজই। আমি রিসেন্টলি দেখলাম একটা এবিপি আনন্দের একটা স্ট্যান্ড আপে একটা জোক শুনলাম যে তুমি নাকি খুব হতাশ হয়েছো যে তোমার ওয়াইফের নাম নাকি এসআইআর লিস্টে আসেনি। হ্যাঁ, মানে মানে বাদ যায়নি। হ্যাঁ, মানে রিজেক্টেড লিস্টে আসেনি। হ্যাঁ, তো এটার পর তুমি বাড়ি ফিরতে পেরেছিলে? ওই জোকটা ওকেই দিয়েই লিখিয়েছি আমি।
আমি বলি তুমি লিখে দাও, গিয়ে বলি। আর সিরিয়াসলি ওটা। তাই তারপরে আবার এসছি, খুব খারাপ লেগেছে। ফেম আসার পর লাইফ কতটা চেঞ্জ হয়েছে? লাইফ, হ্যাঁ, চেঞ্জ তো হয়েছে। ঘ্যাম বেড়ে গেছে। মানে নিজেকে বলতে হয় না যে না তুই অত কিছু নয়। মানে অ্যাকচুয়ালি তো ফেম এসব তো মানে নিজে যেভাবে ভাববে তার উপরে ডিপেন্ড করে। আমি বাইরে বেরোলাম, কেউ একটা এসে সেলফি নিল, তারপরে অ্যাটিটিউডই চেঞ্জ হয়ে যায় না? আমি নিজেই দেখছি নিজের অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে এরকম করে করে। নিজেকেই বলতে হয় যে না তুই কিছুই নয়। তো কিছুদিনের ব্যাপার। হ্যাঁ, কিছু মানে আগে বাইরে বেরোলে কেউ পাত্তা দিত না। এখন ১-২ জন পাত্তা দেয়। মানে হ্যাঁ, এটা তো একটা অবশ্যই একটা ভালো লাগার জায়গা যে মানুষ তোমাকে রেকগনাইজ করছে, একটা সোশ্যাল এনকাউন্টার হচ্ছে। এটা খুব ভালো। কিন্তু আমি বলছি মানে ফেম পাওয়ার পরে, সোশ্যাল মিডিয়া ফেম পাওয়ার পরে তোমার আর কি চেঞ্জেস হয়েছে? মানে চেঞ্জেস বলতে আমি বলছি যে ফাইন্যান্সিয়ালি বলো বা ফ্যামিলির দিক থেকে বলো। মানে যেটাতে তুমি আরো ৫ জনকে ইন্সপায়ার করতে পারবে যে হ্যাঁ, তোমরাও কনটেন্ট ক্রিয়েশন এ এসো। হ্যাঁ, ফাইন্যান্সিয়ালি তো হয়েছে, অনেকটাই ইমপ্রুভ হয়েছে। আর আমি কনটেন্ট ক্রিয়েশনে আমাকে অনেকে বলে দাদা কিভাবে মানে কি করে করব? আমি ওদেরকে বলি যে ১ম এ তো যারা জিজ্ঞেস করছে তারা স্কুলের ছেলেমেয়েরা জিজ্ঞেস করছে। তো আমি বলি আগে ভালো করে পড়াশোনা কর। কেননা আমি যদি স্ট্যান্ড আপ কমেডিও দেখি বা কনটেন্ট ক্রিয়েশনও দেখি, তো একটা তো নলেজ লাগবেই। আমি যদি পড়াশোনাই না করলাম, আমি যদি ক্যালকুলাস জিনিসটা নাই জানলাম, তো আমি ক্যালকুলাস নিয়ে আমি কমেডি করব কি করে? ইন্টিগ্রেশন, এইটুকু কোয়েশ্চেন এত বড় আনসার। আমি যে এই যোগগুলো বানাবো, তো একটা জায়গা পর্যন্ত আগে পড়াশোনা তো করতেই হবে। ওদেরকে আমি বলি এই জিনিসটা। এবার কনটেন্ট ক্রিয়েশন কে কেরিয়ার হিসেবে এখন যদি কেউ ১ম এই ভাবে আমি কনটেন্ট ক্রিয়েটর হব, তো সে হতাশ হয়ে যাবে। কেননা সে যদি সব ছেড়ে ছুড়ে কনটেন্ট ক্রিয়েশন এ যায় আর ওটা যদি না হয়, তাহলে এই সময়টা সে নষ্ট করলো। নষ্ট করে ওটা গেল, ওটা হলো না। তারপরে এবার ভাববে যে আমি লাইফে কি করব? তো আমি বলি যে আগে যেরকম লাইফ চলছে আগে একটা জব, সিকিউর জব। কেননা সবার ওই রিস্ক নেওয়ার মতো ক্ষমতা থাকে না। পরে কিছু করতে পারল না তখন প্রবলেম হবে। তো আগে একটা জব নিয়ে নিক, জব করুক। তার মাঝে সময় যখন পাচ্ছে করুক। এবার এবার ও একটা সিকিউরড মানি হ্যাঁ। আসুক ওখান থেকে, তারপরে বাকি যাবে। তারপরে যদি ও দেখে যে কনটেন্ট ক্রিয়েশন থেকে টাকা ঠিকঠাক আসছে, আমি এবার জব ছাড়তে পারি, তখন ও জব ছাড়তে পারে। আচ্ছা। কিন্তু তার আগে ১ম এই আমি কনটেন্ট ক্রিয়েটর হব। কেননা এটা তো অনেকটাই লাকের উপরেও ডিপেন্ড করে। আর টাকা যে খুবই সবার আসবে ফ্রেজাইল। খুবই ফ্রেজাইল। যেকোনো মুহূর্তে চলে যেতেও পারে। মানে একদম তো সিকিউরড জব নয় যে থাকবেই। হ্যাঁ, মানে এই ফেম গুলোর অ্যাকচুয়ালি কোনো মানে নেই। হুম। ভীষণই ফ্রেজাইল। মানে আজকে আছে কালকে নেই, কালকে নেই। কালকে নাও থাকতে হুম। পারে। তুমি যতদিন ক্যামেরার সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে নিজেকে আনছো, ততদিন তুমি আছো। তুমি ২ টো দিন ওখান থেকে গায়েব হয়ে যাও, তোমাকে সবাই ভুলে যাবে। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার নিয়ম। আমরা এটা নিয়ে আলোচনাও করেছি প্রিভিয়াসলি যে কনটেন্ট ক্রিয়েটরদের খুব বেশি এই বিষয়টা নিয়ে ঘ্যাম থাকা উচিত নয়। উচিত নয়। হ্যাঁ, যে আমি একটু ফেমাস হয়ে গেছি, লোকজন আমার সাথে সেলফি তুলতে আসছে, তার মানে আমি বিশাল কিছু আমি হয়ে বিরাট গেছি। কিছু হয়ে গেছি। এটা একদমই উচিত নয়। ওরা যারা কম বয়সে যারা ফেম পেয়ে যায়, যারা এখনো লাইফ দেখেনি, কি হয় লাইফ, তাদের ওটা হয়। কিন্তু যাদের মধ্যে একটু ম্যাচুরিটি চলে এসছে আমাদের মতো, তো আমরা জানি যে এটা যেকোনো মুহূর্তে চলে যেতে যেকোনো পারে। মুহূর্তে চলে যেতে পারে। যতদিন আছে এনজয় তো করছি। এনজয়, হ্যাঁ, হ্যাঁ, যতদিন আছে এনজয় করে এনজয় নাও। করছি যে হ্যাঁ, এরকমও একটা ফেজ ছিল লাইফের। হ্যাঁ, তার মানে এটা যে সবসময় থাকবে আমাকে এর উপরে ডিপেন্ড করেই থাকতে হবে, সেটা করা যাবে না। সেটা করা যাবে না। লাইফে তুমি সাকসেসকে ডিফাইন করো কিভাবে? মারাত্মক একটা দার্শনিকের মতো আনসার দিতে হবে আমায়। হ্যাঁ, এইটা আমার অনেকদিন থেকে জানার ইচ্ছে ছিল তোমার কাছে। তুমি এত বড় সাকসেস পেয়েছো। সাকসেসটাকে তুমি ডিফাইন করো কিভাবে? হ্যাপিনেস, হ্যাপি যতক্ষণ আছি সাকসেসফুল। আমি যদি মানে অনেক কিছু সবার মতে ধরো অনেক কিছু পেয়ে গেছি কিন্তু আমি হ্যাপি নয়, তাহলে আমি সাকসেসফুল নয়। ভেতর থেকে হ্যাপি থাকলে সাকসেসফুল। এটা শিখে এসেছি। ভেবে এসেছি এটাই বলবো আজকে। না, ভালো উত্তর। যথেষ্ট ভালো উত্তর। আমি খুবই স্যাটিসফাইড। র‍্যাপিড ফায়ারে আসি। এক লাইনে নিজেকে ডেসক্রাইব করো। এগুলো তো আমার দ্বারা হয় না। কফি উইথ কারেন্ট টাইপ। গোটা ওয়ার্ল্ড তোমাকে যাই বলুক না কেন, তোমার কাছে তুমি কে? আমি এমন একজন যে আ ভালোবাসতে পারে আরকি। ট্রাই করি।
মানে ভালোবাসা দেওয়ার ট্রাই করি সবাইকে। সবাইকে। এবার যে মেয়ে মানবে, মানবে। ফেভারিট বেঙ্গলি কমেডিয়ান? দীপাংশু আচার্য। স্টেজে উঠে ব্ল্যাংক হয়ে গেলে কি করো? আগে করতাম কি, ব্ল্যাংক হয়ে গেলে আ এটা আমি অনেক জায়গায় করেওছি। আমি বলতাম যে অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ান যারা ভুলে গেলে দেখে নেয়। আমি ওরকম নয়। বলে আমি মোবাইল বের করে দেখতাম। এখন তো সবাই জেনে গেছে আমি ওটা বললে ওটা হয়। তো আমার ১-২ টো জোক যেটা আমি এখনো রিলিজ করিনি। আ রিলিজ করলে তো জোক ওটা আমি করতে পারব না সেকেন্ডে। তো আমি ওই জোকগুলো রেখেছি যখন ব্ল্যাংক হয়ে যায় আমি ওই দুটো ঝেড়ে দিই। হ্যাঁ, তারপরে ততক্ষণ মনে করি। তোমার একটা সিক্রেট ট্যালেন্ট বলো যেটা কেউ জানে না। আমি ফুটবল খেলতে ভালোবাসি। মানে ফুটবল ঠিকঠাক খেলি। এটা তো নিশ্চয়ই অনেকেই জানে। মানে এমন কিছু একটা যেটা কেউই জানে না খুব একটা। এরকম কিছু নেই কারণ ওটা আমিও জানি না। গান-ফান বলে দিলে তো গান করতে বলবে। তো তো বলা যাবে না। আমি আগে আমি জাগলিং করতে পারতাম। মানে অনেক ৫ টা ক্রিকেট বল নিয়ে জাগলিং করতাম। মানে আমার সার্কাসেও কিছু একটা ছিল। অনেক প্র্যাকটিস করে ওটা শিখেছিলাম। অনেক রকমভাবে করতাম। তুমি জাগলিং করতে পারো। হ্যাঁ, জাগলিং করতে এটা খুব কম লোকে জানে। হুম। ফুটবলের কথা যখন এলো, মেসিকে নিয়ে কিছু বলবে? মেসিকে নিয়ে বললেই তো মন খারাপ হয়ে যায়। দেখতে পেলাম না। এবার গেছিলাম। তুমি একটুও দেখতে পাওনি? মানে এটা অনেকেরই প্রশ্ন। মানে তুমি অনেক টাকা খরচ করেই গিয়েছিলে মাঠে। আমি একটুও দেখতে পাইনি। আচ্ছা। মানে তোমার মতো নিশ্চয়ই এরকম আরো অনেকে আছে যারা দেখতে পায়নি। অনেকে আছে। মানে আমি আমার পাশে আমি দেখলাম সিকিম থেকে এসছে এরকম মানুষ। তাদের জন্য আরো খারাপ লাগছিল। মেসিকে দেখতে ডিসঅ্যাপয়েন্টিং খুবই। হ্যাঁ, খুবই। এখনো যখন স্টেডিয়ামের পাশ থেকে যখন যাই, মন খারাপ হয়। মানে এবার অনেকে এটা বুঝবে না, ভাববে যে এত টাকা দিয়ে একজনকে দেখার কি মানে? কি মানে হয়? বাট মানে মেসি অত টাকা করেছে, এত লোক গেছে মানেই সবাই জানে যে মেসিকে দেখতে ওই মানুষটাকে ওয়ার্থটা দেখার কি? জন্য হ্যাঁ। হ্যাঁ, যে অত টাকা মানুষ খরচা করবে। আমিও তাদের মধ্যে একজন। খুবই মাথা খারাপ হয়ে গেছিল, রেগে গেছিলাম। ওইজন্য একটা সেট বানিয়ে আমি স্ট্যান্ড আপও করেছি ওটা নিয়ে। দেখেছি ওটা। লাভ না ক্যারিয়ার কোনটাকে আগে রাখবে? লাভ, ভাই আমি তো এক্সপেক্ট করেছিলাম তুই বলে ক্যারিয়ার। না লাভ। ভয়ে এসব বলতে হয়। না। লাভ একটু আগে বলে দিলাম না, আমি ভালোবাসা দিতে ভালোবাসি। এবার কন্ট্রাডিক্ট করে যাবে না? একটা এমন একটা জোক বলো যেটা সবসময় কাজ করে। এরকম জোক বলতে উম বিশেষ করে আমি যখন এরকম জোক শোনাই, উম রিলেটেবল তো অনেক জোক থাকে। বাট আমি যখন এরকম শোনাই যে আমাদের সময় টিচাররা কেমন মারতেন। মানে তো ওইটা সবসময় কাজ করে। সবাই রিলেট করতে পারে। বিশেষ করে আমাদের জেনারেশন বা তার আগের তো আরোই। সবাই রিলেট করতে পারে যে আগে টিচাররা কেমন মারতো, কেমন কান ধরে দাঁড় করাতো। যে একটা আ আমার একটা জোক ছিল যে উম কান ধরে দাঁড় করানোর বিভিন্ন প্রকার। মানে নরমাল কান ধরে দাঁড় করাতো না। যে ইউনিকনেস, ক্রিয়েটিভিটি কত নতুনভাবে কান ধরে দাঁড় করাতে পারে। তো সেইরকম জোক আছে যে দুজন দুজনের কান ধরো। মানে এটা কি লজিক যে আমি পড়া পারিনি অন্যের কান ধরে দাঁড়িয়ে আছি। এই সামনাসামনি দাঁড়ানো হ্যাঁ, হতো, হ্যাঁ। সামনাসামনি। তো এই জোকগুলো কাজ করেই সব জায়গায়। যারা তোমাকে ট্রোল করে, এরকম তো অনেক মানুষ আছে তোমাকে ট্রোল করে। এরকম তো নয় যে সবাই তোমাকে ভালোবাসে। তো তাদের জন্য কি মেসেজ দেবে? তাদের জন্য মেসেজই দেব না। তাদেরকে পাত্তাই দেই না। কিছু একটা বলতে পারো তাদেরকে। যে ট্রোল করো। আমি মেসেজ দেব না। এইটা মেসেজ। মানে আমি পাত্তা দিই না। মানে আর তোমার এটা দেখেছি তোমার যে এই Facebook বা ইনস্টাতে প্রায়ই দেখা যায় যে তোমার একটা ছবি দিয়ে অনেকেই লেখে যে পশ্চিমবঙ্গের সেরা কনটেন্ট ক্রিয়েটর। মানে এটা আমার বরাবরই জানতে ইচ্ছে হয়েছে। এটা আমি অন ক্যামেরাও জানতে চাইছি যে এটা কি এগুলো কি তুমিই করো? মানে এগুলো কি তোমার কোনো পিআর টিম রয়েছে? দেখো যেহেতু অন ক্যামেরা তো আমি মানবো কেন? সেটাও ঠিক। পয়েন্ট। না, এটা আমি করাই না। মানুষের ভালোবাসা। এবার আমার একটাই তাদের প্রতি রাগ যে আমার ভালো ফটো দিক। তাদেরকে বললাম যে একটা ভালো ফটো দাও, বলে তোমার আবার ভালো ফটো? ওটাই বেস্ট। না আমি করাই না। বা অনেকে হয়তো করায় এরকম। তো তুমি কি মনে করো তুমি পশ্চিমবঙ্গের এখন বেস্ট ক্রিয়েটর? না, না। তুমি মনে করো না? তুমি না মনে করলে কিন্তু গোটা জগৎ মনে করবে না। এটাও কিন্তু ফ্যাক্ট। মানে আগে প্রথমে নিজেকে মানতে হবে। বেস্ট কেন মানবো? হ্যাঁ, আমি ভালো নিজেকে কনটেন্ট বেস্ট মানতে হবে আগে। আমার কাজটা আমি বেস্ট মানে এরকম নয় যে পশ্চিমবঙ্গে যত কনটেন্ট ক্রিয়েটর আছে সবার থেকে আমি বেস্ট, সবথেকে ভালো। ওরকম আমার সত্যি মনে হয় না। ওরকম না মনে হয় ওইরকম না। যখন লেখে এত লজ্জাই পাই। মানে ভালো লাগে, এমন বলছি না যে ভালো লাগে না। বাট ওগুলো
অনেকটা চাপ সৃষ্টি করে। কেননা আগে যখন কনটেন্ট বানাতাম ভাবতাম না যে কি জোক লিখবো না লিখবো। এখন যত ওরকম হচ্ছে আমাকে ভাবতে হয় যে এই জোকটা প্রচুর ভাবতে হয়। প্রচুর ভাবতে হয়, এই জোকটা অনেক ফানি জোক আছে যে আমি ওটা করতে পারি না। যে এটাতে কি হবে? কে কেমনভাবে রিঅ্যাক্ট করবে? তো বেস্ট তো নয়। অনেকেই ভালো আছে। নিজের এমন কোনো একটা ভিডিও আছে যেটা দেখে এখনো হাসি পায় তোমার? আচ্ছা। কোনটা? আমি সচরাচর আমার ভিডিও দেখি না। সেটা আমি জানি। আমি হ্যাঁ। দেখো না। তো মাঝে, মাঝে যখন পুরোনো ভিডিও এডিট করে ফেসবুকে দিই, মাঝে একটা ভিডিও দেখেছিলাম আমার খুব হাসি পেয়েছিল। আ বয়স নিয়ে যারা ৩০ পেরিয়ে গেলে মানতেই চায় না। তো ওখানে আমি বলি না যে, "না আমার জাস্ট ২৮ এ পা দিয়েছি।" বলে, "ধ্যাৎ তোমার এত জন্ম তারিখ?" আমি বললাম যে, "২৮ না হলে জাস্ট ২৯ পেরিয়ে জাস্ট ৩২ এ পা দিয়েছি।" তখন বলে, "না, না ৩৫।" "না, না ৩৫ নয়।" তখন আমি লাস্টে বলি যে, আচ্ছা না ৩৭ তোমারও থাকলো, ও ৪০ বলেছে, তোমারও থাকলো আমারও তাহলে ৩৭। বলে, "না, না ৪০।" আমি বলি, "আমার কেনাই ৩৫ পড়েছে।" হ্যাঁ, এটা একটা ছিল তোমার। হ্যাঁ, মনে পড়েছে। স্টেজ না ক্যামেরা? স্টেজ, স্ক্রিপ্টেড না স্পন্টেনিয়াস? স্পন্টেনিয়াস, ম্যাথস না মিমস? ম্যাথস, ফেম না পিস? পিস, কলকাতায় শো না আউটসাইড শো? কলকাতা, রিল বানানো নাকি স্ট্যান্ড আপ? স্ট্যান্ডার্ড। ইঞ্জিনিয়ারিং লাইফ না কমেডি লাইফ? দুটোই একই। মানে ইঞ্জিনিয়ারিং লাইফটাই কমেডি লাইফ। হ্যাঁ, দুটোই মানে ইঞ্জিনিয়ারিং লাইফ থেকেই আমি কমেডিটা বের করি ওই সময়। মানে অ্যাকচুয়ালি দুটোই কমেডি। ওটার থেকে বড় কমেডি কিছুই হয়নি। ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট? ইন্ট্রোভার্ট। একটু হয়েছি আগের থেকে চেঞ্জ। কিন্তু প্রচন্ড ইন্ট্রোভার্ট ছিলাম। একজন কমেডিয়ান যাকে দেখে মনে হয় যে একে টক্কর দেওয়া খুবই টাফ? বাংলাতে বাংলাতে হতে পারে বা হিন্দিতে হতে পারে। আমার বিপুল গোয়েলকে খুব ভালো লাগে। হিন্দিতে বিপুল গোয়েলকে। বাংলাতে আমার মাঝে, মাঝে দীপাংশুদার ১-২ টো রাইটিং বা আমার খুব ফানি লাগে জোকগুলো। দীপাংশুদার জোক আমার ভালো লাগে। একটা হ্যাবিট যা ছেড়ে দিতে চাও? ওই অনেক সময় আ মানে বন্ধুকে না বলা যায় না। পডকাস্টে ডাকে। এটা না বলতে চাও? এটা না বলতে চাই। মোস্ট ইউজলেস অ্যাডভাইস কি পেয়েছো? যে পডকাস্টে গেলে তোমার লাইফ তৈরি হয়েছে। একটা মিথ্যে যা তুমি বারবার বলো? আমি হ্যান্ডসাম। বলতে হয় না। কাকে বলো? নিজেকেই বলি। ডিএম এ ওয়েয়ার্ডেস্ট মেসেজ কি পেয়েছো? আ অনেক রকমই পাই। আমি যেমন গতকাল একটা পেয়েছি। কিরকম? সেটা ক্যামেরায় বলা যাবে না, দেখানো যাবে না। ওটা তোমাকে পার্সোনালি দেখাবো। হ্যাঁ, একজন বলছিল, "দাদা তোমার বিয়ে হয়ে গেছে এটা শুনে খুব খারাপ লাগছে। মানে আমার খুব দুঃখ হচ্ছে।" তো এরকম অনেক ওয়েট কি আছে? কিন্তু ও ছেলে। একটা জিনিস যা তোমাকে কনস্ট্যান্ট ইরিটেট করে? বারবার কোয়েশ্চেন জিজ্ঞেস করলে। এ তো করতেই হবে, কিছু করার নেই। আবার জিজ্ঞেস শেষ করতে হবে। আজকের দিনের কনটেন্ট ক্রিয়েটররা মানে যারা নতুন আসছে তারা খুব ওভার স্মার্ট হয়ে যাচ্ছে। এটা তুমি এগ্রি করো না ডিসএগ্রি? হ্যাঁ, আমার মানে এটা কি হয় আমি ভাবতাম যে হ্যাঁ, ওভার স্মার্ট হয়ে যাচ্ছে। বাট তোমার সঙ্গে এটা নিয়ে অনেকবার আড্ডা হয়েছে। তুমি বলার পরে আমি ভাবলাম যে হ্যাঁ, ঠিক। মানে আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে দেখছি যে আমরা যে জায়গা থেকে বিলং করি, আ আমরা যে আ জিনিসগুলো বা যে টপিকগুলো থেকে আমরা রিলেট করতে পারি। অনেক সময় আমরা ওদের টপিকের সাথে রিলেট করতে পারি না বলে হয়তো বলে দিই যে ওভার স্মার্ট। বাট তাদের আ মানে তাদের যে দুনিয়া আছে সেখানে ওটাই ঠিক আছে। তাদের অডিয়েন্সের কাছে। তাদের অডিয়েন্সও ধরো সেই রকমই এজ গ্রুপের বলো বা ওই জিনিসগুলো রিলেট করতে পারে। তাই আমি বলি যে, ইনটেনশন যদি কারো হাসানোর থাকে বা আনন্দ দেওয়ার থাকে, তো আমরা ইনটেনশন দেখব। মানে ইনটেনশনই দেখা উচিত। তো কেউ ওভার স্মার্ট বা আমরাই স্মার্ট। মানে প্রত্যেকের এক একটা নিজস্ব একটা বাবল আছে। হ্যাঁ। সেই বাবলের মধ্যে সে ওখানে ঠিক। ঠিক। সে এন্টারটেইন সে যদি যতক্ষণ না কাউকে হেট দিচ্ছে, সে ঠিক আছে। সে ঠিক আছে। ওকে। বেঙ্গলি অডিয়েন্স টু মাচ জাজমেন্টাল, এটা ট্রু না ফলস? বেঙ্গলি মানে সবাই জাজমেন্টাল অ্যাকচুয়ালি। জাজমেন্টাল অ্যাকচুয়ালি সবাই। আমি, তুমি, তোমারটা জানি না। তুমি তো মারাত্মক। এবার আমিও জাজমেন্টাল। মানে শুধু বাঙালি নয়, মানুষ মানেই জাজমেন্টাল। মানে ভাবছে যে আ অনেকে বলে না যে কেউ জাজ কেউ মেন্টাল। কেউ জাজ কেউ মেন্টাল। ওয়ার্ড প্লে। অনেকে ভাবে না যে আমি ঠিক আছি বাকি সব খারাপ। ভালো
কাউকে বলে দেবে যে আরে কোনো দুঃখ করার কিছু নেই, ভালো মানুষের সাথে এরকম হয়, কি খুশি হয়ে যাবে, বলে হ্যাঁ ঠিক বলেছিস। সবাই জানে যে সে সবথেকে মানে পৃথিবীর মধ্যে সবথেকে ভালো, জাজমেন্টাল নয়, তার মধ্যে কোনো প্রবলেম নেই। সবাই দেখেছি জাজ করে, আমারও ভেতর থেকে মাঝে মাঝে জাজ করে নিই, আবার মনে পড়লে ভাবি আরে এটা জাজ করলাম। তো বাঙালিদের মতো সব মানুষই জাজমেন্টাল অ্যাকচুয়ালি। ভাইরাল হতে গেলে ট্যালেন্ট লাগে নাকি লাক? প্রথমবার ভাইরাল হতে গেলে যেটা বললাম, প্রথমবার ভাইরাল হতে গেলে তো লাক লাগে। এবার ট্যালেন্ট থাকলে ওটাকে সাস্টেন করা যায় আরও কয়েকটা। না, এরকম ফেসবুকে আমি প্রচুর ভিডিও দেখেছি যেখানে কোনো ট্যালেন্টের প্রয়োজন হয় না, তাদের মিলিয়ন্সে ভিউজ আসে। হ্যাঁ আসে, কিন্তু তুমিও দেখেছো, আমি নাম নিচ্ছি না বা হুম। আমি সেই পার্টিকুলার সেগমেন্ট গুলো বলছি না, হ্যাঁ কিন্তু সেখানে কোনো ট্যালেন্টের কোনো প্রয়োজন হয় না। জাস্ট একটা ফোন থাকে তাদের হাতে, তারা বেরিয়ে পড়ে, তারা কন্টেন্ট ক্রিয়েট করে। হ্যাঁ, কোনো ক্রিয়েটিভিটি নেই। কোনো ক্রিয়েটিভিটি নেই, কিচ্ছু নেই। সেগুলো তো প্রচুর লাখে লাখে কোটিতে কোটিতে, ইভেন এক একটা আমি ভিডিওস দেখেছি 11 মিলিয়ন 12 মিলিয়ন করে ভিউ হয়। কিন্তু ওখানে আমি যেটা বলবো যে ধরো তোমার অডিয়েন্স বা আমার অডিয়েন্স, আমাদের একটা কোর অডিয়েন্স আছে যারা আমাদের ভিডিও দেখতে পছন্দ করে, ওদেরও আছে যারা ওদের ভিডিও দেখতে পছন্দ করে, কিন্তু অডিয়েন্সের পার্থক্য আছে। মানে দুটো টাইপের অডিয়েন্সের পার্থক্য আছে, ওরা ওইটা ছাড়া আর কিছু করতে পারবে না। তুমি এখন দেখো না, তুমি ধরো আঁকতে পারো ভালো, ঠিক আছে, তারপরে তুমি এটা তোমার মেন ভালোবাসা তো আঁকা, তারপরে কন্টেন্ট বানাচ্ছ, এটা তো তোমার মানে এরকম তোমার নয় যে এটা চলে গেলে কি হবে, তোমার এটা মেন নয়। তো এইরকমই তোমার অডিয়েন্সও তোমাকে সেই দিক থেকে বোঝে। তো তোমার হিউমার বুঝতে গেলে যে সেন্স অফ হিউমারটা কারো দরকার, তুমি ওরকম অডিয়েন্স তৈরি করেছো না, আমার মতে যে তুমি যদি নিজে থেকে না বলো যে তোমার অডিয়েন্স ইন্টেলিজেন্ট, এবার তুমি যদি অন্য কারোর সাথে তুলনা করো যার ধরো 10 মিলিয়ন 12 মিলিয়ন ভিউজ হচ্ছে, যারা বাইরে বেরিয়ে ক্যামেরা নিয়ে, দুটো অডিয়েন্সের তো পার্থক্য থাকবেই। ওই অডিয়েন্স যে কোনো দিন ওকে ছেড়ে বেরিয়ে যেতে পারে। বাট তোমার অডিয়েন্স, হ্যাঁ অত নাম্বার তুমি পাচ্ছ না, বাট তুমি একটা লয়াল ফ্যান বেস থাকে এখানে। কিন্তু আমার তো মনে হয় না সেটাতে সোশ্যাল মিডিয়াতে বিরাট কিছু লাভ রয়েছে। সোশ্যাল মিডিয়াতে যেমন আমি আমার দিক থেকে বলছি, ধরো আমি একটা ফ্যান বেস বানালাম, বানিয়ে আমি ওদেরকে স্ট্যান্ড আপ কমেডিতে নিয়ে যেতে পেরেছি, ওটা একটা আর্ট ফর্ম, কমেডিরই আর একটা আর্ট ফর্ম। আমার স্ট্যান্ড আপ কমেডি আমি যতগুলো করেছি, লোক এসছে দেখতে, মানে যে কয়েকটা অডিটোরিয়াম ভর্তি হয়েছে, হাউসফুলই হয়েছে। তো সেদিক থেকে দেখতে গেলে আমি ওরকম ফ্যান বেস বানাতে পেরেছি। এবার এখন যদি আমি কন্টেন্ট ক্রিয়েশন, যদি আমার কোনো দিন কন্টেন্ট ক্রিয়েশনে চললো না বা কিছু এরকম প্রবলেম হলো, অনেক রকম প্রবলেম হতে পারে, তো আমি আরেকটা আর্ট ফর্ম এখান থেকে আমি লাইভ আর্ট ফর্মে চলে গেছি। তো এই জিনিসগুলো আমি করতে পেরেছি, কিন্তু ওরা হয়তো করতে পারবে না। ওরা হয়তো অনেকে হয়তো ভাববে যে কন্টেন্ট ক্রিয়েশন ইজি, বাট কোন দিক থেকে টাফ, যে প্রত্যেক দিন একই জিনিস করে, এটাও তো একটা জবের মতো হয়ে গেছে। এবং তুমি ওরকম করো না, আমি জানি যে তোমার মাথায় এলে তুমি তখনই কন্টেন্ট বানাও, যখন আমি ওটা করি। কিন্তু কেউ যদি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার হয়, তাহলে তাকে তো একটা অ্যালগোরিদম মেনটেন করতেই হবে, ওটা খুব চাপের, ওটাতে অনেকে ডিপ্রেশনে চলে যায়। এই যে আমরা দেখি না যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট বানানো ছেড়ে দিয়েছে, তার পেছনে এটাও একটা রিজন, যে এটা নয় সে কন্টেন্ট পাচ্ছে না, সে আর ভাবতে চাইছে না, তার ঘুম হচ্ছে না, অনেক কিছু প্রবলেম হয়। কমেডিতে কি কোনো লিমিট থাকা উচিত না থাকা উচিত নয়? অ্যাকচুয়ালি তো থাকা উচিত নয়, কেননা লিমিটটা ঠিক করবে কে, কোয়েশ্চেন এখানে চলে আসে, সবার লিমিট আলাদা আলাদা। এখন আমি যদি কারোর লিমিট বুঝে কমেডি করতে থাকি, আমি ওর লিমিট বুঝলাম, আর অন্য কারো ক্ষেত্রে ওইটা লিমিট নাও থাকতে পারে। সবার লিমিট আমি যদি দেখি, তাহলে তো কমেডিই করতে পারবো না। কমেডি তো আমি কারো ব্যাপারে সব ভালো কথা বলছি, ওর তো কমেডি হবে না, একটু তো ক্রিটিসাইজ করতে হবে। তো লিমিট অ্যাকচুয়ালি থাকা উচিত নয়। এবার যে যার নিজের মতো করে একটা লিমিট বাউন্ডারি ঠিক করে, তো সেখান থেকে করে। স্ট্যান্ড আপ কমেডিতে একটা ক্যান্সেল কালচার আছে, তোমার ক্ষেত্রে কখনো হয়েছে, বা এটা নিয়ে কি তুমি কখনো ভয় পাও? ভয় প্রচণ্ড লাগে। হ্যাঁ, ভয় তো এগুলো নিয়ে থাকেই। মানে হ্যাঁ, আমার এখনও তেমন কিছু হয়নি, ক্যান্সেল কালচার ক্যান্সেল করবে ওরকম হয়নি। হলে আর কি করা যাবে, ওটা কন্ট্রোলে নেই কারো। কেউ যদি ভাবে কাউকে ডিফেম করবে ওইভাবে, তো সে করতেই পারে। কিন্তু অডিয়েন্স যদি লয়াল থাকে, লয়াল ফ্যান বেস থাকলে ওটা কোনো প্রবলেম হয় না। প্রথম ক্রাশ কে? প্রথম ভাবছি কেন, আমার বউ।
ফোনে সবচেয়ে বেশি ইউজ করা অ্যাপ, ইউটিউব, নাইট আউল নাকি আর্লি বার্ড? নাইট আউল। ফেভারিট কমফোর্ট ফুড কি? ভাত, ডাল, আলু ভাজা। একটা গিল্টি প্লেজার? এগুলো কলেজে ছিল, এখন তো স্মোকিং? না, স্মোকিং করি না। কখন করেছো লাইফে? হুম। এখন এখন ওই সমস্ত গিল্টি প্লেজার্স গুলো চলে গেছে। লাস্ট ধরে নাও 1 ঘন্টা মতো খাইনি। তোমার একটা ভয়, এর কেউ জানে না যে তুমি ওটা ভয় পাও। অত ভীতু তো আমি প্রচণ্ড। সুন্দরবনে আমরা যে গেছিলাম, ঝড় এসে গেছিল। ভয় মানে যখন রাস্তাঘাটে ঝামেলা হয় খুব ভয় পেয়ে যাই। মানে তখন আমি একটা দেখেছি যে কীভাবে ওখান থেকে বেরিয়ে আসতে হয়। ভয়, তোমার সঙ্গে বেরিয়েছিলাম তো যাকে তাকে বলছে এক চাপ, একটু ভুলভাল বাইক চালাচ্ছে, এক থাম, আমার ভয় লাগছে পেছন থেকে। আমি তখন দেখলাম যে একটাই জিনিস করতে হয়, মানে অ্যাটিটিউড, মুখে যেন চুইংগাম আছে না, কিছু নেই কিন্তু, তারপরে চলে যাওয়ার পর নিজের ফেভারিট পাঞ্চ লাইন? ওটাই যেটা বললাম যে 29 পেরিয়ে 32-এ পা দিয়েছি। একটা টপিক জানি যোগ করতে চাও না? ধর্ম। তোমার কমেডির ইন্সপিরেশন কে, আর্লি ইন্সপিরেশন? রাজু শ্রীবাস্তব। একটা ছোট্ট অ্যাডভাইস দাও নিউ কমেডিয়ানসদের জন্য। যে তোমরা এসো না, কম্পিটিশন বেড়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।